এই সরকার আম, তার দিল্লি সফরে গিয়ে শেখ হাসিনা রেল চুক্তি বাংলাদেশের জমির উপর দিয়ে একটা কানেক্টিভিটি চুক্তি করতেছে, যেটা নিয়ে অনেক অসন্তোষ দেখা যাচ্ছে ইদানিং। বাংলাদেশের জমি, বাংলাদেশের মানুষের জমি, বাংলাদেশের রেল, এটা মেনটেনেন্স করবে বাংলাদেশ রেলওয়ে। আপনি এখান দিয়ে রেল নিয়ে চলে যাবেন, বাংলাদেশকে কিচ্ছু দিবেন না। একটা দেশের মানুষজনের পুরাপুরি মতের বিরুদ্ধে তারা প্রায় কয়েকশো কিলোমিটার তারা মাল টেনে নিয়ে যাবে। দিনের শেষে এটা কিভাবে সম্ভব? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ব্যাপারে আরেকটি আলোচনায়। আমি সাফায়াত যথারীতি আপনাদের সাথে আছি। আমার সাথে আমাদের যে নিয়মিত দুইজন আলোচক, জনাব ইমতিয়াজ মির্জা এবং জনাব রাশেদ, তারাও আছেন। এবং আজ আমরা আমাদের মাঝে আজকে একজন বিশেষ অতিথিকে পেয়েছি। আমাদের আজকের অতিথি জনাব AKM ওয়াহিদুজ্জামান অ্যাপোলো। আমার ধারণা বাংলাদেশে যারা অনলাইনে বিভিন্ন রাজনৈতিক ভাবে যারা সচেতন, যারা বিভিন্ন দিকের খবরাখবর রাখেন, জনাব ওয়াহিদুজ্জামান তাদের সবার কাছে যথেষ্ট পরিচিত একটি নাম। তার পরিচয় যদি আমি দিতে চাই, তিনি বাই এডুকেশন তিনি লেখাপড়া করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জিওগ্রাফি এবং এনভায়রনমেন্ট নিয়ে। পরবর্তীতে তিনি কর্মজীবন শুরু করেন ব্যাংকে, এবি ব্যাংকের, আরব বাংলাদেশ ব্যাংকের একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে। তারপরে তিনি শিক্ষকতায় চলে যান সরকারি আজিজুল হক কলেজ এবং বগুড়াতে, এবং পরবর্তীতে ঢাকা কলেজেও তিনি শিক্ষকতা করেছেন। সবশেষ তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সাথে তিনি বিভিন্ন অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও তিনি খণ্ডকালীন শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। আর এছাড়াও তিনি তার মত প্রকাশের জন্য, বিশেষ করে আমি যদি একদম স্পেসিফিক্যালি বলতে চাই, রামপাল যে যে বিদ্যুৎ কেন্দ্র, এটা নিয়ে তিনি তার খোলাখুলি বক্তব্য রাখার কারণে কোন রকমের সেই সময় কোন রকমের রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও তিনি একজন একজন দেশের নাগরিক, সচেতন নাগরিক হিসেবে তিনি তার যে মত প্রকাশের স্বাধীনতা, সেই স্বাধীনতা তিনি যখন প্রয়োগ করতে চান, তার উপরে বিভিন্ন সরকারি এবং ক্ষমতাসীনদের বিভিন্ন রকমের খড়গ নেমে আসে, তাকে জেল জরিমানা সহ তাকে নানাভাবে তাকে হেনস্থা করা হয়, যার পরিপ্রেক্ষিতে তিনি 2016 সালে তিনি দেশ থেকে বাধ্য হন। বর্তমানে তিনি অবস্থান করছেন মালয়েশিয়াতে। তো ওয়াহিদুজ্জামান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত আমাদের মাঝে আপনাকে পেয়ে। ওয়াহিদুজ্জামান ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। তো আমি শুরু করছি। আমাদের আজকের টপিক মেইনলি আমরা বাংলাদেশের উপর দিয়ে যে কানেক্টিভিটিটা গেছে, সেটাই মেইন টপিক। বাট এর সাথে সাথে আমরা আপনার ব্যাপারে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আছে আমাদের অডিয়েন্সের, অনলাইনের মানুষের, সেগুলো সম্পর্কেও কিছু কিছু আলোচনা করব। তো আমি সরাসরি টপিকে চলে যাই। বর্তমানে একটা আন্দোলন, একটা ভারত বয়কট আন্দোলন চলতেছে। এর মাঝেই এই সরকার আম, তার দিল্লি সফরে গিয়ে শেখ হাসিনা রেল চুক্তি বাংলাদেশের জমির উপর দিয়ে একটা কানেক্টিভিটি চুক্তি করতেছে, যেটা যেটা নিয়ে অনেক অসন্তোষ দেখা যাচ্ছে ইদানিং। এবং তো সেইটাই আমাদের মূল টপিক। তো আম, ওয়াহিদুজ্জামান ভাই, আপনার প্রতি আমার প্রশ্ন থাকবে, সেভেন সিস্টারের যে কানেক্টিভিটি আর সিকিউরিটি, এ তো ভারতের প্রায়োরিটি। ভারত বাংলাদেশের বর্তমান রেজিমের লুটপাটের সুযোগ দিয়ে কি নিজেদের সুবিধাগুলো আদায় করে নিচ্ছে কিনা, এটা নিয়ে আপনি যদি শুরু করতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। প্রোগ্রেসিভ বাফে উপস্থিত হতে পেরে আমি খুবই খুশি, খুবই আনন্দিত বোধ করছি। আমার খুব সোজাসাপটা কথা, সেটা হচ্ছে ভারত, আপনি যদি ম্যাপের দিকে তাকান, একেবারে নভিশ একজন মানুষ হিসেবে যদি ম্যাপের দিকে তাকান, তাহলে দেখবেন যে ভারতের সাথে মোট 7টা দেশের বর্ডার আছে, ল্যান্ড বর্ডার। তার মধ্যে বাংলাদেশেরটা হচ্ছে সবচেয়ে বড় বর্ডার। এই 7টা দেশের বাকি 6টা দেশের সাথে, মানে পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার, এদের সাথে কোনো বর্ডারে দেখবেন ভারতের কোনো কনফ্লিক্ট নেই। কোথাও কোনো মানুষ মারা যাচ্ছে না, কোথাও গুলি হচ্ছে না। যদি হয় সেটা বর্ডার, কি বলে, এটা একটা যুদ্ধ, ছোটখাটো যুদ্ধের মতো হয়। কিন্তু একতরফা ভাবে গুলি করে সাধারণ মানুষকে হত্যা করা, এটা কোথাও নাই। ইনফ্যাক্ট এটা আপনি পৃথিবীর কোনো জায়গাতেই পাবেন না। এমনকি
ইউএস এর সাথে যে মেক্সিকোর যে বর্ডার, যেখানে আপনার ইউএস এর রক্ষণশীল লোকজন যেখানে ওয়াল তৈরি করতে চায়, সেখানে দেখবেন এই ধরনের ঘটনা ঘটেন। জি গুলি করে মানুষ মারার মতো ঘটনা ঘটেন, মানে মানুষ মারার জন্য গুলি করা হয় না। কারণ যতগুলো লাশ বিএসএফ এর গুলিতে নিহত, যতগুলো লাশ পাওয়া গেছে, সবার বুকে গুলি, মাথায় গুলি, পিঠে গুলি, মানে হত্যা করার জন্য গুলি করা হয়েছে, এগুলো শর্ট কিল। এখন এই যে একটা পরিস্থিতি একটা দেশের সাথে আরেকটা দেশের, এটা কেন? মানে তারা এখানে এই কাজগুলো, তারা জানে যে কোন একটা নিশ্চয়তা তাদের আছে যে এটার কোনো প্রতিবাদ হবে না, বা এটা নিয়ে তাদের কোনো সমস্যায় পড়তে হবে না, তারা এটা যা ইচ্ছা তা করতে পারে। এই যে একটা নিশ্চয়তা তারা পেয়েছে, এটা একটা সরকারকে লুটপাট করতে দেওয়ার জন্য পেয়েছে, আই ডোন্ট বিলিভ ইট। তারা যেটা হয়েছে, যে যদি আপনি দেখেন, আবার ভালো করে খেয়াল করেন বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের মোটামুটি 3 দিকের বেশি দিয়ে ভারত, এবং বাংলাদেশকে যদি আপনি দেখেন, যে ভারতের পেটের মধ্যে একটা টিউমারের মতো মনে হবে। আপনি যদি একজন ভারতীয় হিসেবে দেখেন, তাহলে সে কি চাবে? সেটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে, সে এটার মধ্যে দিয়ে রাস্তা নিতে চাবে। ওয়েল, গুড, পৃথিবীর অনেক দেশই এই ধরনের ট্রানজিটের ব্যবস্থা আছে। জি জি আপনারা এখানে 3 জন 2টা দেশের, কানাডা এবং আমেরিকার মাঝখানে এটা আছে। এক ধরনের চমৎকার চমৎকার চুক্তি আছে। আপনি অবাক হয়ে যাবেন যখন আমেরিকান এম্বাসি, যখন ইরানে যখন নাকি রেভলিউশন হলো, আমেরিকান এম্বাসি দখল করে নেওয়া হলো, তাদের 6 জন কর্মকর্তা পালিয়ে গিয়েছিল। তাদেরকে কানাডিয়ান, মানে সিআইএ তখন কানাডিয়ান পাসপোর্ট ব্যবহার করে তাদেরকে ফেরত এনেছিল। তার মানে কানাডার সাথে আমেরিকার এই ধরনের একটা সুন্দর সম্পর্ক আছে। এখন এটা কি থাকতো, মনে করেন যদি আমেরিকা তো অনেক বড় পাওয়ার, সুপার পাওয়ার, তাদের কাছে নিউক্লিয়ার এনার্জি আছে, নিউক্লিয়ার ওয়েপন আছে, তো তারা যদি মনে করেন, চিন্তা করতো যে না, এই লেক অন্টারিও, এটা তো খুব একটা চমৎকার লেক, এটার চারপাশে সব ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। ইনফ্যাক্ট কানাডার ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি হচ্ছে লেক অন্টারিওর আশেপাশে, আপনারা যদি খেয়াল করেন। হ্যাঁ এখন আমেরিকা যদি চিন্তা করতেন, না, লেক অন্টারিও আমি দখল করে নেবো, এটা কানাডাকে ইউজ করতে দেবো না, পারতো তো করতে। হুম 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 কানাডার কিছু করার থাকতো না। সেই ক্ষেত্রে কানাডার মানুষজন কি এটা মেনে নিত? না কখন? এবং এটার জন্য তাকে জাস্ট শক্তিটা প্রয়োগ করতে, ইন্ডিয়া ঠিক সেই কাজটাই করছে এখানে। এখানে আহ, তারা যেটা করেছে, এইখানে বাংলাদেশের জনগণের প্রতিবাদটা যেন অনেক লাউড না হয়, এটা যেন ইন্টারন্যাশনাল ফোরামে অফিসিয়ালি না যায়, এই জন্য তারা একটা পাপেট গভর্নমেন্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করে রেখেছে, তৈরি করে এক্স্যাক্টলি রেখেছে। জি এটা 2007 সালে যে 111 হয়েছিল, একেবারে সেখান থেকে শুরু হয়েছে। এটা অনেকে বলেন যে -2, 111 -2 একটা ফর্মুলা ছিল। মেবি এটা একটা ফর্মুলা তারা হয়তো দাঁড় করাইছে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল -2, মানে হচ্ছে খালেদা জিয়া আর তারেক রহমান, -1 ইনফ্যাক্ট বিএনপি, জাতীয়তাবাদী ফোর্সকে এখান থেকে বের করে দেওয়া, হ্যাঁ হ্যাঁ দিয়ে তাদের পাপেটকে এখানে নিয়ে আসা। তো সেখান থেকে শুরু। এবং তাদের 7 সিস্টার্সে যাওয়ার জন্য শুধুমাত্র না, এটা হচ্ছে একটা হিউমিলিয়েট করে রাখা, একটা দেশকে হিউমিলিয়েট করে রাখা, তারা যেন মানে মাথা চাড়া দিয়ে নাচ জাগতে পারে। যেমন যখন আপনি দেখেন একটা কোর্ট রুমে আপনি ঢোকেন, কোর্টের জাজের এজলাসে ঢোকেন, জাজ অনেক উপরে বসে থাকে না, জি জাজের চেয়ারটা অনেক উঁচু থাকে, তাই তো? জমিদারের বাড়ি অনেক উঁচু থাকে, অনেক বড় বাড়ি, হ্যাঁ, ফারাওদের পিরামিড অনেক উঁচু উঁচু। তাহলে শাসন কিন্তু ওই লোকটা করে না, শাসন করে কিন্তু হচ্ছে এগুলো। আপনাকে অনেক সময় আগে রীতি রেওয়াজ ছিল না যে জুতা খুলে ঢুকতে হবে, জমিদারের বাড়ির সামন দিক দিয়ে জুতা পরে যাওয়া যাবে না। আপনি যেই মুহূর্তে জুতা খুলছেন, সেই মুহূর্তে তো আপনি জিরো হয়ে গেছেন, আপনার পার্সোনালিটি ওই ওই লোকের ওই বাড়ির কাছে জিরো। এখন এইগুলো শুধুমাত্র এই যে সৈন্য আনানো, এটা তো অবশ্যই একটা কারণ, পাশাপাশি এটাও একটা কারণ হিউমিলিয়েট করা, বাংলাদেশের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য, নগণ্য, যে তোরা কিছু না, তোমরা কিছু না, তোমাদের বুকের ভেতর দিয়ে আমরা এটা নিতে পারি, ওইটা নিতে পারি। মানুষকে যখন নাকি আঘাত করা হয়, আপনাকে একটা চর মারলে আপনি তো মারা যাচ্ছেন না, তাই না? কিন্তু তারপর এটা কেন, এটা হিট করা, কারো কারো গায়ে হিট করা, টাচ করা, এটা কেন অপরাধ? কারণ হচ্ছে যে একজন মানুষের গায়ে টাচ করে, তাকে হিট করে আপনি তাকে ছোট বানাচ্ছেন, তাকে হিউমিলিয়েট করছেন। তো জাতিগতভাবে ভারত আসলে আমাদের হিউমিলিয়েট করছে, এটা আমরা হ্যাঁ বুঝতে পারি। অনেকে আপনাকে বলবে যে এখান দিয়ে রেল যাবে, তার ট্রানজিট দিয়ে যাবে, তাদের কি সমস্যা? সমস্যা এটাই যে আপনি এখান থেকে কি পাচ্ছেন?
দুই দেশের মধ্যে যখন চুক্তি হয় তখন আপনি একটু লাভবান হবেন, আমি একটু লাভবান হবে, এইভাবেই তো চুক্তি হয়। সেটা তো হচ্ছে না এখানে। হ্যাঁ, প্লাস হচ্ছে যে যে কারণ তারা দেখাইছে যে চিকেন নেক বাইপাস করে এখান দিয়ে নিবে, যদি চীনের সাথে ঝামেলা হয় তাহলে আপনার সাথে চীনের কোনো শত্রুতা নেই এই মুহূর্তে, তখন একটা শত্রুতা তৈরি হয়ে যাবে না? আপনি কেন শত্রুতা নিতে যাবেন? আপনার ভারত কি আপনার সাথে আপনার পাশে দাঁড়াইছে যখন মিয়ানমার বাংলাদেশে এই এতগুলো রোহিঙ্গা ঠেলে দিছে? না, ভারত তো দাঁড়ান। তার পাশে দাঁড়াইছে। তাহলে সে আপনার কেমন বন্ধু হয়েছে? অ্যাপোলো ভাই, এই যে হিউমিলিটেশনের যে কথাটা আপনি বললেন, সেই কথাটা তো কিন্তু আপনার আম, ইসের ব্যাপারেও হয়। এই বর্ডার কিলিং গুলো আমি আমি মনে করি এটা হিউমিলিয়েশনের জন্য। আপনি দেখেন অন্যান্য, আপনি যে এই কথাটা বললেন যে বর্ডার, এত বর্ডার কিলিং কিন্তু হয় না যেভাবে ন্যাক্কারজনক ভাবে মারে। আমি আপনার পয়েন্টের সাথে অ্যাড করব যে এটাও হিউমিলিয়েশনের জন্যই করে। এবং এটা আমরা দেখি প্যালেস্টাইনে, ইসরায়েলের প্যালেস্টাইনে যেভাবে মারে, ঠিক সেম স্টাইলে এই করতেছে। ওরা তো পাকিস্তানের সাথে আরো অনেক বড় শত্রু, কিন্তু ওখানে তো তারা এগুলি করতে পারে না, সাহসই পায় না ওখানে এগুলি করার, এই ধরনের কাজ করে। আম, তো আপনি শেষ করেন, আমার একটা প্রশ্ন আছে। আপনাকে একজন মানুষকে হত্যা করার জন্য একটা গুলি করাই যথেষ্ট, তাই না? এখন দেখবেন যে বিরোধী দলের একটা অ্যাক্টিভিস্টকে, যেটা ইন্ডিয়াতে যে ঘটনাগুলো ঘটেছে আর কি, ক্রাইম ব্রাঞ্চ মুম্বাইতে যেটা করেছে সেগুলো বাংলাদেশে, এখান থেকে বাংলাদেশের পুলিশ ওখান থেকে ট্রেনিং নিয়ে আসছে। এই যে এখন চুক্তি করে আসলো, সেখানেও পুলিশকে আরো ট্রেনিং দেওয়ার চুক্তি আছে। এরা কিন্তু ওখান থেকে শিখে আসছে যে এই যে নুরুজ্জামান জনিকে যে হত্যা করা হয়েছিল, একটা গুলি করলেই হতো, তার 16টা গুলি করার কি প্রয়োজন ছিল? হুম, তাই না? আর হত্যা করবেনই কেন? আপনি তাকে কোর্টে নেন, সে যদি অপরাধী হয় কোর্টে নিয়ে বিচার করেন। তাহলে একজন লোককে এইভাবে হত্যা করা বা হত্যা করার পর চোখ তুলে নিছে কারো কারো, এটা হচ্ছে একটা ভয় সৃষ্টি করা, একটা লাশের মানে হিউমিলিয়েশন তৈরি করা, ভীতি তৈরি করা, মানুষের মানুষের ভিতরে একটা তৈরি করা যে আমি কিছু না, তুচ্ছ তাচ্ছিল্য, তুচ্ছ সাবজুগেট করা, সাবজুগেট করা, পুরা জনগোষ্ঠীটারে সাবজুগেট করা একটা। রাইট, রাইট। তো মূলত এই চুক্তিগুলো বাংলাদেশকে, পুরা বাংলাদেশের মানুষকে একেবারে মোরাল ধ্বংস করে শেষ করে দেওয়ার জন্য এগুলো করা, অন্য কিছু না। জি, আচ্ছা। আম, তাহলে সম্পূরক কোশ্চেন আমি করব যে এই কানেক্টিভিটি সুবিধা দেওয়ার কারণে বাংলাদেশ তো এখন তো কিছুই পাচ্ছে না, আর কি পাইতে পারতো যদি মানে আমরা ধরেন এরকম একটা সরকার আছে যাদের নিজস্ব পররাষ্ট্র নীতি আছে, এরকম একটা সাবমিসিভ না, পরজান কি বলে, নতজানু কতজন? নতজানু আপনার সরকার বা পররাষ্ট্র নীতি না, যারা বাংলাদেশের মানুষকে রেপ্রেজেন্ট করতো এবং বাংলাদেশের মানুষের ভয়েস, যে অসন্তোষ সেটা যদি রেপ্রেজেন্ট হইতো, অথবা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতো, লেটসে কানাডা আমেরিকার মতো একটা সম্পর্ক থাকতো, তখন বাংলাদেশ কি কি সুবিধা পাইতে পারতো আপনার মনে হয়? এখানে আবার সেই ইন্ডিয়া বাংলাদেশের এক্সাম্পলই আমি আনি। বাংলাদেশের সিমেন্ট ফ্যাক্টরি আছে সিলেটে, এটার জন্য চুনা পাথর আনতে হইতো ইন্ডিয়া থেকে। জি। দেখুন, ইন্ডিয়া যেই দামে চুনা পাথর বিক্রি করে নর্মালি, মানে তার নিজের দেশে, বাংলাদেশ সেই দামে কিনতে চাইছিল। ইন্ডিয়া তখন বলছে যে না, এই দামে আমরা দিব না। কেন? তোমরা যদি এটা বিদেশ থেকে আনতা তাহলে তো তোমাদের খরচ এত পড়তো, অনেক বেশি পড়তো। সো তোমরা আমাদেরকে বেশি দামে বিক্রি মানে কিনতে হবে আমাদের চুনা পাথর। এক্স্যাক্টলি তুমি বিদেশ থেকে আনলে তোমার 11 US ডলার পড়বে তো পার টন, তা আমরা সেটা নেব না, আমরা তোমাদের কাছ থেকে 10 US ডলার নেব। বিষয়টা এরকম। সেম এই প্রপোজাল তারা যখন দিল, সেম কাজটা তখন মাহমুদুর রহমান সাহেব ছিলেন হচ্ছে বিনিয়োগ বোর্ডের প্রধান। তো উনি যখন রতন টাটা বাংলাদেশে স্টিল ফ্যাক্টরি তৈরি করতে আসলেন এবং গ্যাস সাপ্লাই চাইলেন উনি ভর্তুকিতে, মানে বাংলাদেশের জনগণ যেই রেটে গ্যাস পায় উনি সেই রেটে চাইলেন, মাহমুদুর রহমান বললেন না, ইন্টারন্যাশনাল রেটে দিতে হবে, আন্তর্জাতিক বাজারে গ্যাসের যেই দাম সেই দামে দিতে হবে। এটা নিয়ে কিন্তু যে গ্যাস চুক্তি মানে টাটার ইনভেস্টমেন্ট যে প্রপোজাল সেটা কিন্তু ফেরত গেল। এইটা হচ্ছে সমান, মানে দুই পক্ষ সমান বেনিফিশিয়ারি হবে। এখন ভারতের চিকেন নেক ডেফিনেটলি তাদের জন্য একটা সমস্যা। আমি মনে করি যে তারা যদি মনে করে, তারা যদি চায় যে একটা আহ, যুক্তিসঙ্গত প্রস্তাব দিয়ে এখানে বেসামরিক পরিবহন এখান দিয়ে যাবে, আমরা তাদের প্রতি সহানুভূতিশীল হইতে পারি। তাদের দরিদ্র জনগোষ্ঠী, তাদেরকে অনেক কষ্ট করে, অনেক বেশি সময় ব্যয় করে, প্রায় 29 ঘন্টা লেগে যায় তাদেরকে আগরতলা যেতে, কলকাতা থেকে।
তো এটা তারা সরাসরি 8 ঘন্টা 9 ঘন্টায় চলে যেতে পারে। এখন কথা হচ্ছে, আপনারা ইকোনমিক্সে একটা আহ, শব্দ শুনে থাকবেন, অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয়। তা আপনি এই 29 ঘন্টার বদলে এখানে যে 8 ঘন্টা দিয়ে যাবেন, আপনার যে তেল সাশ্রয় হবে, এর অন্তত পক্ষে 50% তো আপনি এখানে এই দেশটাকে দিবেন। জি। তা না আপনি 100-150 টাকা দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছেন, এই বিশাল বিশাল গাড়ি, বিশাল বিশাল ট্রাক, এই রাস্তার মেনটেনেন্সে তো কষ্ট আছে, সেটা বাংলাদেশের জনগণ ব্যয় করবে। এই রেল লাইন, রেল, বাংলাদেশের জমি, বাংলাদেশের মানুষের জমি, বাংলাদেশের রেল, এটা মেনটেনেন্স করবে বাংলাদেশ রেলওয়ে। আপনি এখান দিয়ে রেল নিয়ে চলে যাবেন, বাংলাদেশকে কিচ্ছু দিবেন না। মানুষের ক্ষোভ কিন্তু ওইখানে। মানুষের ক্ষোভ কোথায়? যে তুমি আমার বর্ডারে আমার লোক মারতেছো, আমার দেশে তুমি মাদক ঢোকাচ্ছ, শুধুমাত্র আমার দেশকে টার্গেট করে তুমি ফেন্সিডিল ফ্যাক্টরি তৈরি করছো বর্ডারের আশেপাশে, এবং সেখান থেকে ফেন্সিডিল আসতেছে সমানে, তুমি সেগুলো থামাও না। তুমি আমার দেশের লোকের গরু চোরাচালানি বললে তুমি গুলি করে মেরে ফেলো। তার মানে কি ফেন্সিডিল চোরাচালানি জায়েজ আর গরু চোরাচালানি না জায়েজ? হুম হুম। কোন পৃথিবীর কোন বর্ডারে চোরাচালানি হয় না বলেন? ইউএস এর সাথে যে মেক্সিকোর বর্ডার আছে, সেখানে চোরাচালানি হয় না? হ্যাঁ। ডেফিনেটলি হয়। তো তারা কি গুলি করে মেরে ফেলে? তো মূল সমস্যাটা হচ্ছে কিন্তু ওইটা, যে আপনার চুক্তি হইতে হবে যেন দুই পক্ষই লাভবান হয়। শেখ হাসিনা যে চুক্তি করেছে ভারতের সাথে, সেই 2009 সাল থেকে এখন পর্যন্ত যে একের পর এক চুক্তি করে যাচ্ছে, তারা কি তিস্তার বিষয়ে এক ফোঁটা তিস্তার পানি আনতে পেরেছে? না। তিস্তা নিয়ে, তিস্তা সংস্কার, এখন ইন্ডিয়া তার লোক পাঠিয়ে বসাতে চাচ্ছে তিস্তায় এটাকে রেগুলেট করার জন্য। হুম। তার মানে এখানে তারা লোক বসাবে, তারা বলবে যে পানি আসে নাই, তারা বলবে পানি আসছে। এই তো, পানি আসছে। আজ আগামীকালকে ট্রেন ঢুকাই দিবে এখানে। আচ্ছা, ট্রেন আসবে, তাদের লোক দিয়ে তারা ট্রেনে একটা ঢিল মারবে, তারপরে ঢিল যেন না মারে তার জন্য সৈন্য ঢুকাবে। এগুলো তো, এগুলো তো খুব সহজ হিসাব, তাই না? তো এই হিউমিলিয়েশন, এই আহ, কি বলে এটাকে, অসম চুক্তি, এইগুলো আসলে আহ, কোনোভাবেই একটা দেশের মানে স্বাধীন চেতা মানুষের মেনে নেওয়ার কথা না। তাহলে আপনার বক্তব্য থেকে যেটা আমি পাইলাম সেটা হলো যে আপনি বলতেছেন যে বাংলাদেশের মানুষ ট্যারিফের টাকাটা পাইতো, দ্যাট ইজ ওয়ান থিং। বাংলাদেশ তো আপনার কানেক্টিভিটিও পাইতো ইউএস এর সাথে। বাংলাদেশ যেরকম আপনার ধরেন আলাস্কা যেতে ওরা কিন্তু সরাসরি কানাডা ইউজ করে। তারপর বিভিন্ন ধরনের এই ধরনের অনেক ধরনের আছে, নৌ জাতীয় চুক্তি আছে, হোয়াটএভার। অন্য একটা দেশের উদাহরণও আমরা দিতে পারি। তো ধরেন বাংলাদেশ নেপালের সাথে যে মানে কানেক্টিভিটি করতে পারে, অথবা অন্য কোনো যে কোনো দেশের সাথে একটা কানেক্টিভিটি ডিল করতে যে পারে। বাংলাদেশ এটা কি অ্যাটলিস্ট পাইতে পারতো বাংলাদেশ? এটাই আমার কোশ্চেনটা ছিল এইটাই যে। চুক্তিতে থাকতে পারতো, যে হ্যাঁ। বাংলাদেশ থেকে সরাসরি নেপাল ট্রেন যাবে, নেপাল বাস যাবে, ভুটানে বাস যাবে, বাংলাদেশ থেকে আপনার মিয়ানমারে যাবে, চীনে যাবে, বাংলাদেশ থেকে পাকিস্তান হয়ে আফগানিস্তান হয়ে আপনার ইয়ের দিকে যাবে, মিডল ইস্টের দিকে যাবে। হাইওয়ে গুলো, ইন্টারন্যাশনাল হাইওয়ে গুলো কেন তৈরি হয়? হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্রেড রুট গুলো তো সে প্রাচীন আমল থেকে এইভাবেই চলছে, তাই না? এভাবে চলছে। আপনি যদি গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের কথা চিন্তা করেন, সেই শের শাহ আমলের রোড, চিটাগাং থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত ছিল সেই রোড, হ্যাঁ হ্যাঁ। তাই না? তাহলে ওই প্রাচীন আমলে যদি থাকতে পারে, এখন কেন থাকবে না? তো ভারত শুধুমাত্র তার সুবিধার জন্য এগুলো করবে, আমাদেরকে অন্য কোথাও অ্যাক্সেস দিবে না, তো এটা তো অসম চুক্তি। না, এটা পাওয়ার ইমব্যালেন্সের তো জন্য তাদের হইতেছে। সুবিধা তারা করতেছে। হ্যাঁ, তাদের সুবিধার জন্য তারা মানে তাদের সুবিধার জন্য এই পাপেট সরকার আপনার বসায় রাখছে, এবং রাইট। তাদেরকে বলতেছে যে আপনার এই লুটপাট গুলা কইরা যত পারো চুষা নাও, খায়া নাও। যেটা আমরা দেখতেছি এরকম যে একজন রাজস্ব নট, কর্মকর্তা হাজার কোটি টাকার মালিক। আগেও তারা যেগুলো করছে, বন্দর ব্যবহারের দিছে, ইন্ডিয়া বাংলাদেশের বন্দর ব্যবহার করবে। হ্যাঁ। বন্দর ব্যবহার করার ক্ষেত্রে তারা যে শর্তটা দিয়ে দিছে, সেটা হচ্ছে প্রথমে যদি 2টা জাহাজ আসে, প্রথমে খালাস করতে হবে ইন্ডিয়ার জাহাজ। আর বাংলাদেশের জন্য মনে করেন যে খুবই জরুরি প্রয়োজনীয় পণ্য নিয়ে একটা জাহাজ আসছে, আউটারে আছে, সেই জাহাজটা আপনার জেটিতে লাগতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার জাহাজ তার মাল খালাস না করবে। তাই ইন্ডিয়ার জাহাজ আসবে, সে তার মাল খালাস করে চলে যাবে, আর বাংলাদেশের জাহাজ, বাংলাদেশের জনগণের জন্য পণ্য নিয়ে জাহাজ ওখানে বসে থাকবে আউটারে। তো এইগুলো তো কোনো সম্মানজনক চুক্তি না। প্লাস হচ্ছে একটা বিদেশি জাহাজ যে বাংলাদেশের বন্দর ব্যবহার করতেছে, এটার জন্য কি তারা ফি দিছে? আবরার যে মারা গেল, সে একটা গুরুত্বপূর্ণ কথা লিখছিল যে 1974 সালে যখন বাংলাদেশে দুর্ভিক্ষ হয়, মুক্তিযুদ্ধের সময় তো এই চিটাগাং কর্ণফুলী চ্যানেলে জাহাজ ডুবাই দিছিল মুক্তিযোদ্ধারা। ফলে এই চ্যানেলটা
বড় জাহাজ আসার জন্য উপযোগী ছিল না। তখন বাংলাদেশ কলকাতা বন্দর ব্যবহার করতে চাইছিল কিছুদিনের জন্য। ইন্ডিয়া কিন্তু নিষেধ করে দিছে, কলকাতা বন্দর ব্যবহার করতে দেয় না সে দুঃসময়ে। এটা পাকিস্তান আমলেও করছে, জুটের সময় কিন্তু ব্যবহার করতে দেয়নি, জুটের হ্যাঁ, জন্য আমাদের সব জুট মিল ওদের ওখানে ছিল, কিন্তু তো একবারই করতে কাজেই দেয়নি ওরা। এইটা আপনার এগুলো এগুলো চুক্তি না, এগুলো দাসখত আপনার। জি। তো সম্পূর্ণ কোয়েশ্চেন হলো যে বাংলাদেশের 80 থেকে 90% মানুষ এখন ভারত বিরোধী, এবং কারণগুলো আপনি অলরেডি বলে দিছেন আপনার, যতক্ষণ আপনি বললেন পুরো খোলাখুলি হয়ে গেল। তো এখন বাংলাদেশের একটা ভারত বিরোধী আন্দোলনও চলতেছে, এখন খুব জোরালো আন্দোলন চলতেছে, ভারতীয় পণ্য বয়কট আন্দোলন। কিন্তু বাংলাদেশের আমি এমন একটা লেখাও দেখলাম যে ফেসবুকের মধ্যে একজন লিখছে যে আম, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে দিল্লির সাউথ ব্লকের একটা শাখা মাত্র, মানে এরা এইভাবে তারা রিপ্রেজেন্ট করে, মানে তারা যা বলে এখানে জাস্ট সিল দেওয়া হয়, মানে একটা নিজস্ব যে একটা কোনো একটা দেশ, এটার কোনো তার কোনো আপনার প্রমাণও নাই। তো এখন এই ব্যাপারে আপনি কি বলতে চাবেন যে এটা কেন হলো যে দেশের 80-90% মানুষ ভারত বিরোধী, অথচ এটার কোনো প্রতিফলন নাই সরকারি কোনো কর্মকাণ্ডে? এটা একটা মাইন্ডসেট তৈরি করা হয় দীর্ঘদিন ধরে। কালচারালি প্রথমে শুরু হয়। অ্যাগ্রেশনটা কিভাবে আসে? প্রথমে কালচারাল অ্যাগ্রেশন আসে। আপনাকে কালচারালি একটা পজিশন আপনার মনের ভেতর তৈরি করা হয়, ঠিক আছে? তৈরি করার পর তারপরে আস্তে আস্তে আপনার আসে হচ্ছে ফিজিক্যাল যে সিচুয়েশন গুলো। কালচারালি আপনার ভিতরে অনেক দিন যাবত তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের, আমি সাংস্কৃতিক সংগঠনগুলোর নাম নিচ্ছি না, হুম হুম চিন্তা করলে পেয়ে যাবেন, যে আমরা ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিলাম, যেটা কোনোদিনই ছিল না। বাংলাদেশ কখনোই বাংলা কখনোই ভারতের অংশ ছিল না। পাকিস্তানকে বলতে পারেন, বরঞ্চ বলতে পারেন যে পাকিস্তান থেকে এই যে ইন্ডিয়া নাম, ইন্ডাস রিভার চীনে, সরি পাকিস্তানে, ঠিক আছে? হ্যাঁ। তো চীন, এই যে একটা চীন মাইন্ডসেট থেকে আমাদের হিন্দ। মধ্যে আমাদের মধ্যে তথাকথিত সংস্কৃতি সেবীদের মাধ্যমে করানো হয়েছে। হ্যাঁ, এদেরকে আবার কিভাবে সিজন করা হয়েছে? ইন্ডিয়া নিয়ে যে তাদেরকে পদক দেওয়া হয়েছে, তাদের সম্মাননা দেওয়া হয়েছে, ঠিক আছে? হুম এবং আমরা আগে আমরা অনেক আমরা, গর্বিত হয়েছি হ্যাঁ, আমাদের আমরা পদক্ষেপে যখন ছোট ছিলাম, গর্বিত হয়েছি। খেয়াল করেন ইন্ডিয়াতেও দেখবেন আপনি অনেক সিনেমাতে দেখবেন ছবি আছে পেছনে সিল্ড রাখা। আমি খেলাধুলা করতাম, আমরা সিল্ড পাইতাম আর কি, হুম হুম ঠিক আছে? এখন দেখবেন শিল্ড দেয় না, বা একটা দিত, কি বলে, একটা মেডেল দিত, ঠিক আছে? এখন এগুলো দেয় না, এখন একটা চাদর পরায় দেয়, বলে উত্তরীয়, ঠিক আছে? বাংলাদেশে শুরু হয়েছে এটা। তো এই যে একটা কালচারাল অ্যাগ্রেশন ওদের আপনাকে আস্তে আস্তে মানে মাথার ভিতরে আপনি ঢুকাইছে আপনি ইন্ডিয়ার অংশ, আপনি ইন্ডিয়ার দাস। এখন যখন আপনি নিজেকে এইভাবে কল্পনা করতে থাকবেন, তখন হয়েছে যে আপনার ওই যে একটা গরুকে খুঁটি গেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? সে তার একটা সার্কেল, সে জানে যে সার্কেলের বাইরে সে যেতে পারতেছে না, ঠিক আছে? এখন যখন সে অভ্যস্ত হয়ে গেছে, তখন খুঁটিটা তুলে নেওয়া হয়েছে, তারপরেও সে ওই সার্কেলের বাইরে আর যায় না। সে মনে করতেছে এটাই বোধহয় আমার পৃথিবী, এর বাইরে যাওয়া যাবে না। তো আমাদেরকে এই অভ্যস্ত করার চেষ্টা চলতেছে। কালচারালি এটা অনেকদিন যাবত করা হয়েছে, তার ইফেক্ট আমরা দেখতেছি এখন। কিছু লোক দেখবেন বাংলাদেশের মানুষকে হত্যা করছে, এটার পক্ষে এসে যুক্তি দিবে। হ্যাঁ। ও ও এখানে চোরাচালানি কেন করতে গেছে? আরে বেটা, চোরাচালানি করতে যাক, মানুষ খুন করতে যাক, সে যদি 10 জন মানুষ খুনও করে রাখে, তারপরে তাকে গুলি করে হত্যা করা যায় না। বিচার করতে হবে। তাকে যদি, সে যদি আক্রমণ করতে যায়, তাহলে তাকে এমন ভাবে গুলি করতে হবে যাতে সে আহত হয়, যেন মারা না যায়। পায়ে গুলি করতে হবে, হাতে গুলি করতে হবে। যদি ডিফেন্স, সেলফ ডিফেন্সের জন্য গুলি করতে হয়। কখনো কোনো আইন শৃঙ্খলা বাহিনী, আবার আমি বলতেছি, কখনো কোনো বাহিনী, যারা কোনো রাষ্ট্র দ্বারা পরিচালিত কোনো পোশাকি বাহিনী, তারা যদি কোনো মানুষকে হত্যার উদ্দেশ্যে গুলি করে, তাহলে সেটা একটা ওয়ার ক্রাইম, সেটা একটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। আইসিসিতে মামলা করা যাবে এটা নিয়ে। জি, সেই রকম একটা সরকার লাগবে। আচ্ছা, একটু চেঞ্জ করি কোয়েশ্চেনের ফরম্যাটটা। তো ধরেন আপনি যে প্রথমে বক্তব্যটা শুরু করলেন যে এই ধরনের কানেক্টিভিটি হলে আপনার অনেকগুলা দেশের সুবিধা হয়, এবং
আমরা চাই যে পৃথিবীতে এরকম হোক, পৃথিবীটা এরকম হোক, ইউরোপিয়ান ইউনিয়নের মতো হোক, অথবা আপনার এশিয়ান কান্ট্রিগুলো হোক, মানুষ ধরেন মানে নির্বিঘ্নে একটা ব্যবসা বাণিজ্য করতে পারে, কানেক্টিভিটি বাড়ে, এতে আপনার জিডিপি বাড়বে, মানুষের মানে মানুষের জীবন যাত্রা দরিদ্র থেকে মানুষ মধ্যবিত্ত হবে, এটাই আমরা চাই। এটা আমরা মানে আপনি স্বপ্নের পৃথিবী যদি হয় এরকম। এখন যদি পজিটিভ চিন্তা করি, তাহলে আম, মানে প্রথম কোশ্চেনটা হলো যে আপনি এই ধরনের কানেক্টিভিটি যদি থাকে তাহলে আপনি কি কি দেখতে চান? মানে ধরেন আপনি তো বললেন যে ওকে ঠিক আছে, আমাদের কানেক্টিভিটি দাও, আমাদের ট্যারিফ দাও, এই ধরনের কি কি দেখতে চান? আর বিএনপি ক্ষমতায় থাকলে ঠিক আছে, এই কোয়েশ্চেনটা করি, তারপর বিএনপির প্রসঙ্গে আসবে। আপনি পার্সোনালি কোয়েশ্চেনটা করতেছি যে আপনি যদি একটা পজিটিভ মানুষ হিসাবে আপনি দেখতে চান যে ওকে, ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব হোক, আমাদের ইট হোক, মানে আমরা জানি যে হোস্টালিটি আছে, এগুলি এত সহজে যাবে না। বাট যদি একটা পজিটিভ একটা কিছু মানুষকে দেখাইতে চাই যে দেখো তোমরা এই সাবজুগেশন করতেছো, বাট এটাও তো পসিবল, এটাও তো পসিবল, ভারতীয়রা তো মানুষই, ওরা তো আর দত্ত দানব না, ওরা তো বুঝবে, ওরা যদি আমাদের শোটা দেখে তারা হয়তো চিন্তা করবে যে ওয়াই উই আর ডুইং দিস। তো এই ব্যাপারে আপনি যদি একটা একটা মানে দিক নির্দেশনা দিতেন বা আপনার পার্সোনাল ভিউ দিতেন, কি হইতে হুম। পারতো? প্রথম কথা হচ্ছে, আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে আপনি চাইলে যদি একটা দেশ, আপনি দেশ মানে কিন্তু একটা ভূখণ্ড, হুম হুম ঠিক আছে, একটা জায়গা, এ- এক খণ্ড মাটি, তাই তো? হুম এখন একটা ভূখণ্ডের অধিবাসীরা, তারা চাইলে তাদের সরকার পরিবর্তন করতে পারে, তাদের ধর্ম পরিবর্তন করে ফেলতে পারে। যে একটা কনস্টান্টিন যখন নাকি ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়ে গেলেন, পুরা দেশটাকে খ্রিস্টান বানাই ফেললেন, তাই না? হুম এখন এইরকম যদি কেউ মনে করে যে রাজনৈতিক দলকে সরাইয়া অন্য দলকে ক্ষমতায় আনবে একটা দেশের জনগণ, সেটাও পারে। যেটা পারে না সেটা হচ্ছে একটা দেশ কখনো তার প্রতিবেশীকে পরিবর্তন করতে পারে না। বাংলাদেশের, যদি বাংলাদেশটা ভূখণ্ড হিসেবে থাকে, গুড পয়েন্ট। তাহলে প্রতিবেশী ভারত সারা জীবন থাকবে, হ্যাঁ যদি ভারত রাষ্ট্র হিসেবে টিকে থাকে। হ্যাঁ যুক্তরাষ্ট্রের প্রতিবেশী হিসেবে কানাডা এবং মেক্সিকোই থাকবে। হ্যাঁ তাহলে আমাদেরকে বাস্তবতা মানতে হবে যে এই দুইটা দেশের মানুষ, বন্ধুত্বটা হইতে হবে তো এই দুইটা দেশের মানুষের মধ্যে, সম্পর্কটা এই দুইটা দেশের মানুষ যেন সুফল ভোগ করে, সেটা দেখতে হবে। তা না করে যখন আপনি আপনার অসম এবং কি বলে অবৈধ সুবিধা নেওয়ার জন্য আপনি একটা দানবকে একটা দেশে বসায় রাখবেন, সেই দেশের লোককে ভোটের অধিকার থেকে বঞ্চিত করবেন, সেই দেশের লোককে তাদের বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করবেন, এমন আইন তৈরি করবেন যে ওই দেশের বিরুদ্ধে কথা বললে সেটা ব্লাসফেমি হয়ে যাবে, ঠিক আছে? ডিজিটাল সিকিউরিটি আইনের ধারা আছে যে বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে সেটা, সে তার জন্য আপনারা শাস্তি পেতে হবে। মোদির তো বিরুদ্ধে কথা বলার জন্য মানুষ জান দিছে, হ্যাঁ, মানুষকে মারা হয়েছে, মাইরে হয়েছে, ফেলা। অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ এখন এই পরিস্থিতিতে আপনি যেগুলো বললেন এগুলো আসলে ডিফিকাল্ট। একটা আদর্শ পরিস্থিতি কি হইতে পারতো যে এই দেশগুলো যেমন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, তারপরে আপনার বাংলাদেশ, মিয়ানমারের আরাকান একসময় ব্রিটিশ ইয়ের অধীনেই ছিল, কলোনির অধীনেই ছিল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই সবাই মিলে তো একটা সুন্দর কমিউনিকেশন নেটওয়ার্কের মধ্যেই থাকতে পারতো, হ্যাঁ, তাই না? অবশ্যই পারে। হুম, হ্যাঁ, 75 বছরের বেশি হয়ে গেছে, 75 বছর প্রায় স্বাধীন হয়েছে এই দেশগুলো। তাহলে এর মধ্যে এটা হওয়া উচিত ছিল না? অবশ্যই হওয়া উচিত ছিল। খুবই উচিত ছিল, ইউরোপে যেমন হয়েছে, হ্যাঁ ইউরোপে যেমন। হয়তো তাহলে আগাচ্ছিল যদি জিয়াউর রহমান যেটা চেয়েছিলেন, সার্কের যে ওনার যে ব্রডার যে প্ল্যানটা ছিল, ওইরকমই এরকম হয়তো ছিল। প্ল্যানিং ছিল। ইনফ্যাক্ট এটা তো 65-এর যুদ্ধের আগেও, এই যে এখন ভারত যে যেই জায়গা দিয়ে এন্ট্রি চাচ্ছে, এগুলো তো 65-এর যুদ্ধের আগে ছিল। তাহলে এগুলো বন্ধ হয়েছে কেন? আগে সেইটা আপনাকে খুঁজতে হবে। যে আপনি যখন ওই যেটা আপনাকে বললাম, যে আজকে আপনি দেখতেছেন কানাডার সাথে যুক্তরাষ্ট্রের খুব ভালো সম্পর্ক, আপনি চাইলেই ড্রাইভ করে আমেরিকা চলে আসতেছেন, আমেরিকার থেকে ড্রাইভ করে চলে যাচ্ছেন কানাডা। কিন্তু কালকে যদি আমেরিকা লেক অন্টারিও দখল করে নেয়, যে লেক অন্টারিওর চারপাশে সব আমার, এখানে যা ইন্ডাস্ট্রি আছে সব আমার, তাহলে পরশুদিন কানাডায় এই ফ্যাসিলিটি যুক্তরাষ্ট্রকে দিবে? অ্যাপোলো ভাই, দিবে 1812 সালে কানাডিয়ানরা একটা যুদ্ধ হয়েছে, ওরা গিয়া হোয়াইট হাউস পুরাই দিয়ে আসছে, কিন্তু এটা একটা হিস্ট্রি। এইরকম হোস্টালিটি ছিল এদের মধ্যে।
হুম হুম। আমেরিকা স্বাধীন হয়েছে ব্রিটিশদের থেকে, এবং কানাডা মোটামুটি ওই ব্রিটিশরাই আপনারই ছিল, তো তারা তো নেইবার ছিল, তারা এগুলি মেন করে ফেলছে। সো ওরা যদি পারে আমরা কেন পারবো না? আমার কোশ্চেনটা হ্যাঁ, আসলে ওইটাই ছিল। আমরা ধরে নিলাম যেগুলি তো আমরা জানি, এগুলি জানি যে সব অল ব্যাড ব্লাড, এবং তারা কখনো চেঞ্জ হবে না। আমি বলতেছি না এখন ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে, বাট আমি যদি ধরে নেই যে এই ধরনের কোনো কিছু নাই, একটা আদর্শ পৃথিবীর মধ্যে বা আদর্শ বাংলাদেশে আপনি কিরকম দেখবেন? লেটস আপনি একজন ওই প্ল্যানার। জায়গাটাই আসতেছিলাম যে হ্যাঁ। মাইন্ডসেট চেঞ্জ করা হয়, আপনার স্টিগমাটাইজ করা হয় আপনাকে। আমেরিকার ভেতরে গৃহযুদ্ধ হয়েছে না? হ্যাঁ। আমেরিকার ভেতরে গৃহযুদ্ধ হয়েছে। জি। আপনার 5 বছর আগেও, 4 বছর আগেও আমেরিকাতে রাষ্ট্রপতি নির্বাচনের পরে একটা বেশ ভালো রকমের দাঙ্গা হয়েছে ক্যাপিটল হিল, ক্যাপিটল দখল করার জন্য। হ্যাঁ। এখন দেখেন, গৃহযুদ্ধ যখন শেষ হয়েছে তখন আবার সবাই একসাথে দেশ গঠনের জন্য কাজ করছে না? জি। আপনি আমেরিকার সাথে ভিয়েতনামের সম্পর্ক দেখেন। ভিয়েতনামে আমেরিকা যে পরিমাণ আপনার নাপাম বোমা ফেলছে, যত লোক আহত হয়েছে, যত লোক নিহত হয়েছে, তারপরে ভিয়েতনাম আমেরিকার সাথে সম্পর্ক করছে না? 10 লাখ লোক মারা গেছে এবং যুদ্ধে। ভিয়েতনামের এক্সপোর্টের একটা সবচেয়ে বড় ডেস্টিনেশন হচ্ছে এখন আমেরিকা। জি। প্রচুর ফ্যাক্টরি ভিয়েতনামে তৈরি হচ্ছে, হুম। হচ্ছে না? এখন আপনাকে এখনো পর্যন্ত, দেশ স্বাধীন হয়েছে, যুদ্ধ শেষ হয়েছে সেই কবে, এখনো পর্যন্ত আপনি যখনই আপনার দেশের সাথে কথা বলবেন আপনার বলবে পাকিস্তান চলে যাও, জি। আপনি রাজাকার। প্রথমে এই জিনিসগুলোকে আপনার মাথার থেকে বের করতে হবে। যে যারা এই যে ডিভাইড করার, আপনি দেশের স্বার্থে কথা বলার সাথে সাথে আপনাকে স্টিগমাটাইজ করার চেষ্টা করবে, ডিভাইড করার চেষ্টা করবে, ধরে নিতে হবে সেই ইন্টারন্যাশনাল, সেই বাংলাদেশের বিরুদ্ধে শক্তি। জি। এইটাকে চিন্তা করতে হবে। আর যখন আপনি নিজের সবাই সবার দেশের স্বার্থ রেখা চিন্তা করবে, তখন আপনার এই ট্রানজিট বলেন, আপনার ট্রান্সশিপমেন্ট বলেন, এই সব ইজি হয়ে যাবে। আমার কথা হচ্ছে যে ভারতের 7 সিস্টারে যদি বাংলাদেশের চিটাং বন্দর ব্যবহার করে মাল নিতে পারে, তাহলে ল্যান্ডলক কান্ট্রি ভুটান এবং নেপাল কেন পারবে না? অবশ্যই গুড পয়েন্ট। হ্যাঁ। তাই আমরা সেখান থেকে ট্যারিফ পেতে পারি। আমাদের বন্দর, আমরা দরকার আমাদের বন্দর আরো বড় করলাম, আমাদের হাইওয়ে বড় করতে হবে। আচ্ছা, এই যে জিনিসগুলো যেটা বললেন যে ভারতের সাথে বাংলাদেশের ট্রানজিট ট্রান্সশিপমেন্ট এগুলো করার আগে আরেকটা কাজ করা দরকার, সে রাস্তাগুলোকে ট্রানজিট ট্রান্সশিপমেন্টের উপযোগী করা। আপনি দেখেন, যখন যমুনা মাল্টিপারপাস ব্রিজ তৈরি করা হয়, তার ব্রিজ তৈরির আগে এক্সেস রোড তৈরি করা হয়েছে। ফলে ব্রিজ যখন চালু হয়েছে এইরকম কোনো সমস্যা দেখা দেয় না যে গাড়ি ওখানে যায় ওইদিকে যায় দাঁড়ায় আছে জ্যাম হয়ে। আর এই গভর্নমেন্টের অবস্থা হচ্ছে তারা বড় বড় স্থাপনা তৈরি করতেছে, কিন্তু সেটা এক্সেস পয়েন্ট গুলো তৈরি করতেছে না। যেমন কর্ণফুলী টানেলের নিচ দিয়ে তারা টানেল তৈরি করছে, হুম। টানেল থেকে গাড়ি বেরোয় সব জ্যামের মধ্যে আটকায় বসে থাকে, কারণ ওই সাইডে এক্সেস রোড নাই। ফলে সেম। এখন আর গাড়ি যায় না, যে পরিমাণ আয় হওয়ার কথা ছিল সেটা হয় না। হুম। তো এখন আপনি ইন্ডিয়াকে এখানে দিয়ে দিলেন, ট্রানজিট দিয়ে দিলেন। তারা তাদের রেল, তাদের বাস, তাদের গাড়ি সমানে ঢুকাইতেছে, যেহেতু এটা ইন্ডিয়ার গাড়ি, এটাকে প্রাধান্য দিতে হবে। আপনি ট্রাফিক দিয়ে সিগন্যাল টিগন্যাল দিয়ে গাড়ি পার করতেছেন সবার আগে। বাংলাদেশের লোকজন তাদের গাড়ি নিয়ে বসে আছে, তারা ট্যাক্স দিতেছে, এই রোড তাদের টাকায় তৈরি, এই গাড়িতে এই রোডে চলার জন্য তাদেরকে রোড ট্যাক্স দিতে হয়, সার্ভিস ট্যাক্স দিতে হয়, সবকিছু দেয় তারা। আর 150 টাকা দিয়ে এখানে বিশাল এক গাড়ি নিয়ে চলে যেতেছে সবার আগে। ক্ষোভটা কিন্তু জনগণের ওইখানে। এবং এই জন্যই বলতেছি, যদি আপনার এই চুক্তি করতে হয় সবার জন্য করে, জি। তাই না? আ- আপনি যেহেতু আপনি দেখেন সমুদ্র নিয়ে চুক্তি হয়েছে এখানে, তারা মংলা বন্দর এখন তারা ব্যবহার করতে চায়, মানে তারা অপারেট করবে মংলা বন্দর। মংলা বন্দরের ব্যবস্থাপনায় তারা আসবে, তিস্তা ব্যারেজের ব্যবস্থাপনায় তারা আসবে। তারা সমুদ্রে নজরদারি করতে চায় কেন? কারণ হচ্ছে ওখানে চীন সম্ভবত একটা করছে সাবমেরিন বেস করার জন্য, মানে বাংলাদেশ যেহেতু চীন থেকে 2টা সাবমেরিন কিনছে, ওখানে সাবমেরিনের রক্ষণাবেক্ষণের জন্য সম্ভবত তারা কোনো এক স্থাপনা করবে। এইটার উপরে নজরদারি করার জন্য এখন তারা আবার আসবে। তো বাংলাদেশটা কি চীন আর ভারতের প্রক্সি ওয়ারের একটা ফিল্ড নাকি? এটা তো ডেফিনেটলি আমরা হইতে দিতে পারি না। হুম। ঠিক আছে। থ্যাংক ইউ আপেল ভাই। আম, আম, এই বিষয়ে একটা শেষ কোয়েশ্চেন, সেটা হলো যে বর্তমানে যদি বিএনপি ক্ষমতায় থাকতো এই অবস্থায়, এই যে এই এত হোস্টালিটি, আপনার বর্ডার কিলিং, এবং যেই ব্যাপারগুলো হইতেছে এখন, আম, এবং যে রেজিম ধরলাম এই রেজিমকে ক্ষমতায় রাখছে, এই মুহূর্তে যদি বিএনপি ক্ষমতায় থাকতো, এই ধরনের প্রস্তাবে তাদের ডিসিশন কি হতো?
মানে তারা এই তাদের যদি প্রস্তাব দেওয়া হতো যে এই কানেক্টিভিটি আমরা রেল লাইন নিব এটার উপর দিয়ে, তারা কি ডিসিশন নিত এবং এটাতে বাংলাদেশের মানুষের কোনো উপকার হতো কিনা, এটা হলো আমার নেক্সট কোয়েশ্চেন। বিএনপি যদি এই মুহূর্তে ক্ষমতায় থাকতো, যদি রেল লাইনের প্রস্তাব আসতো, তাহলে কি হতো? প্রস্তাব তো, এই ধরনের প্রস্তাব কি আজকে নতুন? এই ধরনের প্রস্তাব তো 72 সাল থেকেই আসছে, তাই না? জি। তাহলে শেখ মুজিব কেন এই ধরনের প্রস্তাবে রাজি হয়? হুম। শেখ মুজিব সাহেব, উনার উনার মন্ত্রিসভায় তো খারাপ মন্ত্রী ছিল না, বা উনার উনার যে আমলা ছিল, যে ওর প্রশাসন ছিল, তারাও যথেষ্ট বুদ্ধিমান লোক ছিল। এত মানে নির্বুধ লোকজন নিয়ে তো উনি করেন নাই, তাই না? উনি তো প্রথমে যখন ধরা খাইছেন বেরুবাড়িয়ার এই 3 বিঘা নিয়ে, একটা পুরো আস্ত ছিটমহল ইন্ডিয়াকে দিয়ে দিল শুধুমাত্র 3 বিঘা জায়গার জন্য। সেটাও বাংলাদেশ পুরোপুরি পায় নাই। 3 বিঘা বাংলাদেশকে দিয়ে দেওয়ার কথা, সেটা এখন দিছে শুধুমাত্র গাড়ি যাতায়াত করতে পারে। তাও ইন্ডিয়ার, মানে ওইটা ইন্ডিয়ারই ল্যান্ড আছে, বাংলাদেশ শুধু এখান দিয়ে একটা যাতায়াত করার রাস্তা পাইছে। এখন এই ধরনের এক্সপিরিয়েন্স যখন হয়েছে, তখন তাদের সাথে চুক্তি করার আগে বাংলাদেশ গভর্নমেন্ট 10 বার চিন্তা করছে। জিয়াউর রহমান সাহেবও চিন্তা করছেন, ভালোভাবে চিন্তা করছেন এটা কি করা ঠিক হবে কিনা। তারা পাল্টা চুক্তি দিছে, পাল্টা পাল্টা প্রস্তাব দিছে। ঠিক আছে, ডেফিনেটলি তুমি রাস্তা নিবা, রাস্তা নেওয়ার বদলে আমারে কি দিবা? তাহলে আমার এই জায়গায় যেতে দাও। তুমি যে এখান দিয়ে রাস্তা নিবা, এখানে তোমার এত খরচ বাঁচবে, তাহলে তুমি এখান দিয়ে প্রত্যেকটা গাড়ি যাওয়ার সময় আমাকে এত টাকা করে ট্যাক্স দাও। পাল্টা প্রস্তাবগুলোতে এইভাবেই গেছে। এন্ড সেগুলো অ্যাকচুয়ালি আলাপ পর্যায়ে থাকে, প্রস্তাব আদান প্রদান পর্যায়ে থাকে। এগুলো তো চুক্তি হওয়ার আগে ফ্লাশ হয় না। যখন নাকি মোটামুটি দুই পক্ষের আমলারা যখন এটা বসে চুক্তি ফাইনাল করে, খসড়া করে, দুই পক্ষের সম্মতিতে খসড়া করার পর এটা সংসদে যায়, আলোচনা হয়, তারপর এটা পাশ হয়। বাংলাদেশে তো এখন এগুলোর বেলাই নেই। দেখেন, আপনি যদি চিন্তা করেন, শেখ হাসিনা যখন নাকি 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিল, তখন কি এই ধরনের চুক্তি করতে পারছে? পারে নাই। কারণ যে তখন তার একটা ভয় ছিল যে আমাকে ইলেকশনে যাই জিতে আসতে হবে। আমি যদি উল্টাপাল্টা কোনো চুক্তি করি, আমি তো পরের ইলেকশনে জিততে পারবো না। কারণ বাংলাদেশের যে লোকজন সচেতন, তারা বোঝে কি চুক্তি করতেছেন। তাকে আলোচনা করতে হইছে আইসা সংসদে এসে, যে কারণে বেগম খালেদা জিয়া বলছে যে করিডোর মাইনে নেব না, করিডোর দেওয়ার জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। ঠিকই তো। এখন এটা যদি ট্রানজিট হতো, বাংলাদেশ একটা সুন্দর প্রস্তাব দিত, বিএনপি হয়তো সেই প্রস্তাব আদান প্রদান করতো, তারা তারা প্রস্তাব দেওয়ার পর বিএনপি পাল্টা প্রস্তাব দিত, সেখানে একটা দর কষাকষি হইতো, তারপর একটা চুক্তি হইতে পারতো। এখন এটাতে একতরফা হয়ে যাচ্ছে, জনগণ জানেও নাকি, আমরা যতটুকু জানতে পারতেছি সেটা আমরা আলোচনা করি। মানুষের কি হেল্প হইতো বাংলাদেশের মানুষের? বিএনপি ধরেন যেটাই করতো, ধরেন রিজেক্ট করতো, বিএনপি এই চুক্তি রিজেক্ট করে দিল, এতে বাংলাদেশের মানুষের কি হেল্প হইতো? বিএনপি যদি এরকম মানে কি বলে যে অসম চুক্তি আসতো, চুক্তির প্রপোজাল আসতো, এবং তারা কোনোভাবে এই চুক্তি, তারা তাদের জায়গাতে অটল থাকতো, তাহলে চুক্তি হইতো না। হয়তো এই প্রস্তাব মানে আসতো না, সারফেসেই আসতো না। আচ্ছা, জি। আর যদি ভাই, আমার আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন। আহ আমরা বুঝতে পারছি যে হ্যাঁ ঠিক আছে, এটা সম্পূর্ণ জনগণের স্বার্থের বিরুদ্ধে, দেশের স্বার্থের বিরুদ্ধে। তো সেক্ষেত্রে এইটা, এই ধরনের একটা ঘটনা ঘটে যাওয়ার পরে যে রকমের একটা পাবলিক আউটরেজ হওয়ার কথা, সেটা কি হচ্ছে? না হলে কেন হচ্ছে না? এবং সেক্ষেত্রে আহ একটা দল হিসেবে আহ আপনি যেই দলের প্রতিনিধিত্ব করেন, আপনাদের সেক্ষেত্রে এখানে ভূমিকাটা মানে কি ধরনের ভূমিকা মানুষ আশা করবে? ওকে, প্রথম কথা হচ্ছে যে একজন মানুষ হিসেবে আমি এতক্ষণ আপনাদের সাথে কথা বলছি এজ এ জিওগ্রাফার, ঠিক আছে, একজন সাধারণ মানুষ হিসেবে। এখন আপনি আমার রাজনৈতিক দলের প্রসঙ্গ, মানে মুখপাত্র হিসেবে বোধহয় কথা বলতেছেন। ওকে, যখন আমি একটা দলের কথা বলবো, একটা দলকে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হয়। জি। একটা চুক্তি, মানে 2009 সালের পর থেকে শেখ হাসিনা অ্যাটলিস্ট মানে কয়েকটা দেশের সাথে, ভারত, চীন, রাশিয়া, এই দেশগুলোর সাথে যে চুক্তিগুলো এরা করতে গেছে, এর কোনোটাই কিন্তু জনগণকে জানায় নাই। যেটা নিয়ম, যে আপনি একটা চুক্তি যদি করতে হয়, প্রথম কথা হচ্ছে যে চুক্তিটা ড্রাফট, ড্রাফট কিন্তু অনেক দিন আগের থেকেই আমলা লেভেলে, ব্যুরোক্রেট লেভেলে এটা তৈরি হতে থাকে। এই দেশ একটা প্রস্তাব দেয়, ওই দেশ একটা প্রস্তাব দেয়, তারপরে দর কষাকষি একটা ড্রাফট তারা তৈরি করে, এরপর এই ড্রাফটটা কিন্তু সংসদে যায়। ঠিক আছে, সেখান থেকে পাস হওয়ার পরে তারপর কিন্তু এটা ফর্মালি চুক্তি হিসাবে স্বাক্ষরিত হয়। এখন যখন দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে মানে যেই দেশগুলো এই ধরনের আপনার আগ্রাসী দেশ, ভারত বলেন, চীন বলেন বা রাশিয়া বলেন,
ওনারা দেখবেন এই ধরনের চুক্তিগুলো আন্ডারহ্যান্ড করে রাখতে পছন্দ করেন, আন্ডার দ্য টেবিলে ওনারা এগুলো করতে পছন্দ করেন। চুক্তি আপনি জানতেছেন না কি চুক্তি হচ্ছে। এটা তো এখন সংবিধানের মনে হয় কি সেকশন 145 মনে হয় এরকম একটা কথা আছে। এখন যখন নাকি আপনি জানতেছেন না চুক্তিটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, হঠাৎ করে আপনি জাম্প করতে পারেন না এখানে। তাহলে বিএনপি আমি জানি যে গতকালকেও স্ট্যান্ডিং কমিটির মিটিং এ সম্ভবত এটা আলোচিত হওয়ার কথা, যদি আমি জানি না মিনিট কি ছিল। তো এইটার চুক্তির মানে অ্যাটলিস্ট কিছু তথ্য, সলিড কিছু তথ্য পাওয়ার পর বিএনপি তার রিয়াকশন দেবে, হয়তো বিএনপি কোনো কর্মসূচি দিবে। বাট এগেইন, যে বিএনপি কর্মসূচি দিচ্ছে, কিন্তু এর আগেই আমরা যদি কালচারালি এটা মাইন্ডসেট রেডি করে রেখে থাকি যে ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু বলে কোনো লাভ হবে না, তাহলে কিন্তু মুশকিল। বিএনপি তো মানে বিএনপির ডাকে জনগণ যে সাড়া দিচ্ছে না তা কিন্তু না, সাড়া দিচ্ছে। কোন জায়গাটা সাড়া দিচ্ছে? যেখানে আপনার প্রাণহানির সম্ভাবনা নাই, আপনার ফিজিক্যাল মানে আপনার ফিজিক্যালি এফেক্টেড হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেখানে দেখবেন যে মানুষ সাড়া দেয়। হুম হুম কারণ হচ্ছে যে এরা এমন ভাবে একটা পরিস্থিতি তৈরি করছে যে আবরারকে খুন করে ফেলছে। মোদির যেটা যেটা বললেন যে মোদির কারণে প্রায় বোধহয় 20 জনের বেশি বোধহয় মারা গেছে ওই জি সময় জি বাংলাদেশ। হ্যাঁ, হ্যাঁ তাহলে একটা মাইন্ডসেট তৈরি করে ফেলছে, এটা একটা এক্সাম্পল তৈরি করে ফেলছে যে এইটা করলে তো এর মাইর দিবে, এর মেরে ফেলবে গুলি করে, আমরা যদি প্রতিবাদ করতে রাস্তায় নামি। তাহলে এই পরিস্থিতির মধ্যে যতটুকু সম্ভব ততটুকু বিএনপি করবে। হ্যাঁ কারণ বিএনপি তো কোনো গোপন সংগঠন না, কোনো রেভলিউশনারি পার্টিও না, তাই না? একজন লোক যখন বিএনপির একজন কর্মী, একজন নেতা, কেউ যখন মারা যায়, কেউ যখন গুম হয়, তখন তাকে এই ফ্যামিলির দায়িত্ব নিতে হয়, একটা জি ফ্যামিলির দায়িত্ব নিতে হয়, তা হুম নাহলে পরবর্তীতে কর্মী আসবে না। তাই তো, যেমন আপনার আর্মিতে যখন একজন সিপাহী যখন নাকি নিহত হয়, তার ফ্যামিলিকে একটা সুন্দর কম্পেনসেশন দিতে হয়, নাহলে তো অন্য সৈন্যরা আর্মিতে চাকরি করতে আসবে না, আসবে না। জি তাহলে একটা দলেরও তাই অবস্থা। তো এইভাবে একটা দল, মানে আপনি চিন্তা করে দেখেন যে এই দলের 1000-এর বেশি নেতাকর্মী শুধুমাত্র এক্সট্রা জুডিশিয়ালি কিল্ড হয়েছে। হ্যাঁ এই দলের 200-র বেশি নেতাকর্মী তারা গুম হয়ে গেছে, যাদের কোনো খোঁজ খবর নাই, এখনো পর্যন্ত খোঁজ খবর নাই তারা। তো জি তারপরে হচ্ছে এই দল এখনো পর্যন্ত কর্মসূচি দেয়, রাজনৈতিক কর্মসূচি দেয়, তারা সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে। আমি বিএনপি তো মনে তাদের করি হিরো যে বানাইতে পারে না কেন? আপনার ভাই সরাসরি জিজ্ঞেস করলাম, হুম হুম বিএনপি হুম কেন, ওয়াই তারা হিরো বানায় না এদের? এই যে জনির নাম বললেন, জনির নাম আমি জানি। এই যে আপনার গত বছর কে মারা গেছে, আমরা একজনের নাম আমি গুগল করে পাবো না, মানে না করে এখন বলতে পারবো না। বাট আমার তো মুখে মুখে থাকতে হবে। আবরারের নাম যেমন মুখে মুখে আপনি নিলেন, এটা তো হুম আপনার হুম। জনগণের মধ্যে ছড়াই যেতে হবে। বিএনপি যদি তাদের হিরো না বানায়, যে উই শুড সি দে, এই মানুষটা বিএনপির জন্য প্রাণ দিছে, দ্রব্যমূল্যের জন্য প্রাণ দিছে, হি শুড বি দ্য হিরো। মানে এই তো আপনার নূর হোসেনের নাম আমরা জানি না, এরকম অনেক, ডক্টর মিলনের নাম জানি। এই ধরনের হিরো কেন বিএনপি তৈরি করতে পারে না? মানে এটা আপনি আবার ইজিলি আবার বলতে পারবেন যে জায়গায় আসি, হ্যাঁ ওরা কালচারালি এটা করছে, ওরা এটা সেটা করছে। না না না, আবার ওই জায়গাটাই আসি। এই যে আপনি একটা স্কার্ফ পরে আছেন, এটাকে কেফায়া বলে, তাই না? জি আচ্ছা, প্যালেস্টাইনের এটা একটা কালচারাল সিম্বল কিন্তু আপনার, তাই না? হ্যাঁ আপনি এটা বিশ্বাস করেন, তাই এটা আপনি পড়ছেন। এখন গত আপনার 25 বছর যাবত খুব ইন্টারেস্টিং একটা টার্ম ইউজ করে স্টিগমাটাইজ করা হয়েছে মানুষকে। বিএনপি বলার সাথে সাথে জামাত বলতেছে। হ্যাঁ আচ্ছা, আওয়ামী লীগ জামাত কেন বলেন না? আজকে যে আওয়ামী লীগ ক্ষমতা, এটা জামাত ইসলামী আওয়ামী লীগকে পাওয়ার আনছিল। 1996 সালে জামাত ইসলামী যদি আওয়ামী লীগের সাথে আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হেল্প না করতো, আওয়ামী লীগ জীবনে কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতো? কখনো না। তা আওয়ামী লীগ জামাত কেন বলেন না? আওয়ামী লীগ জাসদ কেন বলেন না? এই যে কালচারাল একটা একটা হিউমিলিয়েশন তৈরি করা হয়েছে, একটা স্টিগমাটাইজ করা হয়েছে। বিএনপির কোন হিরোকেও নিয়ে কথা বলতে বাংলাদেশের এলিট ক্লাসও খুব কম লোকই আছে যারা মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। হুম ঠিক আছে, মনে করে বিএনপির একজন লোকের পক্ষে কথা বলবো, আমার তো জামাত বানাই দিবে, আমার তো বলবে ওই যে স্টিগমাটাইজ হওয়ার ভয়, যে আমার তো বলবে যে এটা জামাত করে, মানে আপনি হয়তো বলবেন, আপনার ভিতরে এটা এটা হয়তো ওয়াহিদ ঢুকে ভাই, যায়। একটু ডিসএগ্রি করি। আপনার আপনার এটা 7-8 বছর আগের কথা বলতেছেন, এখন কেউ ভয় পায় না কথা বলতে। অ্যাটলিস্ট অনলাইন আমাদের দখলে, আপনার এটা মানতে হবে। অনলাইনে 10% ওদের
আমরা যেটা বলি সেটাই রেজোনেট হয় অনলাইনে। এখন আমরা অনেক পাওয়ারফুল, আপনারা অনেক পাওয়ারফুল, মিডিয়া সেল আছে, এটা আছে, সেটা আছে। বিএনপি কেন হিরো তৈরি করতে পারে না একটা? এটা বিএনপি যদি দেখেন, আপনি এই যে মিডিয়া সেল বললেন বা বিএনপির পেজ বললেন, দেখবেন এখান থেকে কিন্তু রেগুলার এই পোস্টার গুলো আপলোড করা হয়, এগুলোকে ছাড়া হয়, তাদের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। কিন্তু কথা হচ্ছে, আবারও আমি আপনাকে বলতেছি যে এই কালচারাল ন্যারেটিভটা তৈরি করে কিন্তু একটা গোষ্ঠী। জি, এটা জানি ঠিক আছে, আমরা ভালো করে। আপনি দেখবেন যে বিএনপির এত লোক গুম হয়েছে, বিএনপি ইলিয়াস আলীর গুমের বিষয়টাকে, কিন্তু ইলিয়াস আলী গুমের বিষয়টা ইন্টারন্যাশনালি রিকগনাইজড। জি। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের যে কালচারাল এলিট, যাদের নিউজ আপনার ফিডে আসে, হুম। তারা দেখবেন ইলিয়াস আলীকে নিয়ে কথা বলে না। তারা কথা না, বলবে, তারা কথা বলবে কাকে নিয়ে? তারা কথা কথা বলবে মাইকেল চাকমাকে নিয়ে। এক্স্যাক্টলি, হ্যাঁ। ঠিক আছে, কল্পনা কল্পনা চাকমা। প্রবলেমটা হচ্ছে যে তারা ভয় পায়। তারা চিন্তা করতেছে, তাদের মাথার ভিতরে নিয়ে দিয়ে আসছে বিএনপি আর আওয়ামী লীগ হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে বিএনপি জামাত, বিএনপি মানে হচ্ছে জামাত ইসলামী আসবে, আসবে মৌলবাদী চলে আসবে, দেশে খেয়ে ফেলবে। সেকেন্ড একটা হচ্ছে আরেকটা ন্যারেটিভ দেয়, সেটা হচ্ছে বিএনপি একই। বিএনপি আওয়ামী লীগের, বিএনপি ক্ষমতা আসলে তো আওয়ামী লীগ যা করতেছে এইটাই করবে, তো আওয়ামী লীগই থাকুক। এইটা ন্যারেটিভের বাইরে যখন বের করতে পারবেন আপনি এদেরকে, তখন সম্ভব। কারণ এটা এরা তো তো এটা আপনি দেখেন, নিয়ে বসে আছে। অ্যাপোলো ভাই আমি আরেকটি, আপনি যে আবরারের কথা বললেন, আপনি দেখেন আবরারের ঘটনাটা যখন ঘটলো, আবরারের হত্যাকাণ্ড, সবার আগেই আমাদের এই আমাদের তথাকথিত মিডিয়ার যারা বড় বড় মুখ, ওনারা কি কোন প্রসঙ্গটা নিয়ে আসলেন? সনি হত্যা। সনি সনি হত্যা হত্যা। দিয়ে আবরারের হত্যাটাকে একটা ধামা চাপা দেওয়ার পুরানা চেষ্টা। মডেলে আনার চেষ্টা করা হলো। সম্পূর্ণ দুই রকমের ঘটনা কিন্তু দুইটা। কিন্তু এখানে টেনে, কারণ কি, সনি হত্যাটা হয়েছিল তখন বিএনপি ক্ষমতায় ছিল এবং ছাত্র দলের দুই গ্রুপের একটা মানে ইয়েতে, দুই গ্রুপের মধ্যে মারামারিতে মাঝখানে সনি পড়ে গিয়েছিল। সনিকে জি, তো জি, টার্গেট হত্যা করা হয় নাই, তাই না? এক্স্যাক্টলি, উনি জি, জি, মাঝখানে জি। পড়ে এটা গিয়েছিল। জাস্টিফাই করার জন্য, একটা হত্যাকে জাস্টিফাই করার জন্য আরেকটা এক্সাম্পল নিয়ে আসা। ঠিক আছে, এক্স্যাক্টলি। তো এই সমস্যা হচ্ছে এইটা, যে মনে করেন, এখন আমি স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাইতে পারি যে বিএনপির নেতাদের বক্তব্য, বিএনপির এমনও নেতা আছেন যাদের বক্তব্য হয়তো 15 মিলিয়ন ভিউ হয়, সোশ্যাল মিডিয়াতে 15 মিলিয়ন ভিউ হয়। পলিটিক্যাল স্পিচ 15 মিলিয়ন ভিউ হওয়া খুবই রেয়ার ঘটনা। আপনি যদি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বা আপনার বাইডেনের বক্তব্য দেখেন, এত হয় না। মোদির বক্তব্য আমি দেখছি, এত হয় না। তাহলে বিএনপির নেতাদের বক্তব্য এরকম ভাইরাল হয়। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বিএনপির বুদ্ধিজীবী হিসাবে নিজেদেরকে দাবি করেন, তারাও কখনো এগুলো শেয়ার করেন না নিজের প্রোফাইলে। এখন এটা দলীয় ব্যর্থতা বলবো, নাকি এই যে কালচারাল একটা রেজিমেন্টেশনের একটা প্রভাব বলবো? এইটা, হ্যাঁ, আমাদেরকে এই ক্ষেত্রে কাজ করতে হবে, সিরিয়াসলি কাজ করতে হবে এই জায়গাটাতে। এই স্টিগমা থেকে মানুষকে বের করে আনতে হবে। জি। হি এরা ইজ ইয়োর হিরো, নুরুজ্জামান জনি অলসো ইয়োর হিরো, ইলিয়াস আলী ইজ অলসো ইয়োর হিরো। ঠিক, এক্স্যাক্টলি, বিএনপির ঠিক মানুষ আছে, না, কেন এরা তো হত্যা করা, বাংলাদেশের মানুষ। হ্যাঁ। জনিকে কেন হত্যা করা হয়েছে, ইলিয়াস আলীকে কেন গুম করা হয়েছে, এই প্রসঙ্গটা তুলে ধরতে হবে। এই যে টিপাইমুখ ড্যামের এগেনস্টে যে একটা বিশাল মানে জনমত তৈরি করছিলেন ইলিয়াস আলী সিলেটে, এটাই তো মূল কারণ ছিল তাকে, জি, জি। তাই না? অ্যাপোলো ভাই, আমি জাস্ট একটা পয়েন্ট মেক করব, এরপর আমি রাশেদকে দিতেছি। সেটা হলো যে আপনি যে কথাটা বললেন যে -2, আপনি বললেন যে বিয়ে তারেক জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, খালেদা জিয়া আর বিএনপি। আমি বলবো যে মাইনাস করা হয়েছে বাংলাদেশের জনগণকে। আমি জাস্ট আপনার বক্তব্যটার সাথে আমি অ্যাড করলাম এটা, কারণ অ্যাকচুয়ালি সাবজুগেট করা হইতেছে বাংলাদেশের জনগণকে। বিএনপি ইজ জাস্ট রিপ্রেজেন্টিং বাংলাদেশের জনগণ এখানে। রাশেদ, প্লিজ, তুমি কোশ্চেন করো। অ্যাপোলো ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা না এরকম যে ইন্ডিয়ানরা নেপালে এক সময় সমস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে ওরা কন্ট্রোল করতো। ওরা শ্রীলঙ্কাতে লম্বা সময় তামিলদেরকে টার্গেট নিয়ে টাকা পয়সা দিয়ে, রিসোর্সেস দিয়ে শ্রীলঙ্কারে অনেক জ্বালাইছে। ওরা কিন্তু ওদের যে মোডাস অপারেন্ডি, ওরা যেই প্রসেসে কাজ করে, এটা তো কমপ্লিট ফেইলিওর। ওরা তো দেখতেছে সবগুলি দেশে কমপ্লিট ফেইলিওর। তারপর ওই সেম ফরম্যাটে বাংলাদেশে আগাইতেছে। একটা দেশের মানুষজনের পুরাপুরি মতের বিরুদ্ধে তারা প্রায় কয়েকশো কিলোমিটার তারা মাল টেনে নিয়ে যাবে। দিনের শেষে এটা কিভাবে সম্ভব, যেই জায়গায় বাংলাদেশের 100 বছরের উপরে এই অঞ্চলের মানে পলিটিক্যাল মুভমেন্টের রেকর্ডের মধ্যে আছে যে
রেলের পাত উপড়ায় ফেলা, এই ধরনের জিনিস কিন্তু 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 রেগুলার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আমাদের দেশগুলিতে। এইটা মাথায় রেখে ওরা কিভাবে এটাকে সাকসেস, এট দি এন্ড অফ দ্য ডে এটাকে সাকসেস করবে কি বাংলাদেশের সব মানুষকে সাবজুগেট করতে পারবে সব সময়? এটা তো পসিবল না। তাই মানে এই মাইন্ডসেটটা কি আপনি বুঝেন? আমাদের অনেকের মাথায় এটা বুঝ আসে না যে আপনি তো যে কোনো একটা প্ল্যান করলে আপনার সাস্টেইনেবিলিটিটা চিন্তা করতে হয়। আমি তো কোনো টিকসই দেখি না এটার মধ্যে যে ওরা কেন এইভাবে চিন্তা করে, এটা কি করতে চায় শেষ পর্যন্ত। ওকে, আমি এখানে একটু একটা তাত্ত্বিক বিষয় একটু আলোচনা করি। হ্যাঁ, পৃথিবীতে ডিকটেটর, বিভিন্ন ধরনের ডিকটেটর আছে। স্ট্যান্ড-অ্যালোন ডিকটেটর আছে, যেমন মনে করেন যে একা একাই সে, তার কোনো নীতি নৈতিকতা নাই, সে ডিকটেটর। এবং এই ধরনের ডিকটেটর যেমন মনে করেন মার্কোস ছিল ফিলিপাইনে, ঠিক আছে। তারপরে মনে করেন যে আহ, সাদ্দাম ছিল ইরাকে, গাদ্দাফি ছিল লিবিয়াতে। এদেরকে উৎখাত করা খুব ইজি, এবং পরবর্তীতে এদের আর পুনর্জন্ম হয় নাই, ঠিক আছে। এখন এই একই যারা এদেরকে উৎখাত করার জন্য মোরাল সাপোর্টটা দিছে, ইউএসএ বা পশ্চিমা বিশ্ব, এরা কিন্তু দীর্ঘদিনের চেষ্টাতেও আপনার ফিডেল কাস্ট্রোর মানে কিউবাতে, তাদের ঘরের কাছে কিউবাতে কিন্তু এটা করতে পারে নাই। ঠিক। হ্যাঁ, জি। আবার দেখেন ভেনেজুয়েলাতে পারে নাই, অবরোধ টবরোধ অনেক কিছু দিয়ে পারে নাই। ইরানেও পারেনি। কেন উত্তর কোরিয়াতে পারে নাই? কেন পারে নাই? ওইখানে পারলো, এখানে পারলো না কেন? কারণ হচ্ছে এইখানেও ডিকটেটর আছে, বাট তারা ইডিওলজিক্যাল ডিকটেটর। তাদের একটা ইডিওলজি আছে। কোথাও আছে সমাজতন্ত্র, ঠিক আছে, কোথাও আছে কি বলে আপনার মাওবাদ, ঠিক আছে। আপনার একটা রাজনৈতিক দল তারা যখন একটা কালচার তৈরি করে, যে বাংলাদেশে যেটা মুজিববাদ তৈরি করে ফেলছে, তখন এটার সাথে কিন্তু অনেক কিছু অ্যাড হয়ে যায়। তখন এদের একটা কালচারাল উইং তৈরি হয়, যে কালচার কিছু দেখবেন যে সাহিত্যিক এদেরকে সমর্থন করতেছে, এদের নিয়ে গান তৈরি করতেছে, যেটা সাদ্দামের ক্ষেত্রে আপনি পাবেন না। সাদ্দামকে নিয়ে এরকম গান তৈরি হয়েছে আছে, দেখছেন? নাই। না, না। গাদ্দাফিকে নিয়ে হয়েছে? নাই। মার্কসকে নিয়ে হয়েছে? নাই। এখন এই মুজিববাদকে নিয়ে দেখবেন যে তাদের বিশাল একটা সাংস্কৃতিক জনগোষ্ঠী আছে, ঠিক আছে। তাদের, এবং তাদের একটা বড় ধরনের বাইরের একটা সাপোর্ট আছে, ইন্ডিয়ার সাপোর্ট। আপনি যদি ইয়ের ক্ষেত্রে দেখেন, আপনার উত্তর কোরিয়াতে দেখেন, তাহলে চীনের সাপোর্ট, একটা বিশাল সাপোর্ট, একটা নেইবারিং কান্ট্রির একটা বড় ধরনের সাপোর্ট। যেটা আপনি বলছেন শ্রীলঙ্কার ক্ষেত্রে, নেপালের ক্ষেত্রে, আপনার মালদ্বীপের ক্ষেত্রে, ওকে, শ্রীলঙ্কার ক্ষেত্রে ডাইরেক্ট সে ল্যান্ড দিয়ে কিন্তু কানেক্টেড না শ্রীলঙ্কায়, এটা তার একটা সমস্যা আছে। আর নেপালের ক্ষেত্রে একই অবস্থা, আরেক দিকের বর্ডার কিন্তু তার চীনের সাথে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রায় পুরোটাই সে বাংলাদেশ সারাউন্ডেড বাই ইন্ডিয়া, ঠিক আছে। এবং এইখানে সে তার সমস্ত রিসোর্স এখানে ইউজ করছে টু এস্টাবলিশ এ ক্যালেপ্টোক্রেসি। এবং যখন একটা রেজিম তৈরি হয়, একটা ক্যালেপ্টোক্রেসি তৈরি হয়, তখন কিন্তু শুধুমাত্র আপনার একটা থাকে না এখানে, এবং সেটা একটা আদর্শ দিয়ে মানে ব্যাকআপ দেওয়া। দেখবেন যে এই যে আপনার বেনজিরের এগেনস্টে এত জিনিসপত্র আসতেছে, আজিজের এগেনস্টে এত জিনিসপত্র আসতেছে, আসাদুজ্জামান মিয়ার এগেনস্টে এত জিনিসপত্র, তথ্য আসতেছে, তারপরেও কি আপনার হারুন, ভাতের হোটেলের হারুন, সে কোনো শিক্ষা নেবে? না, না, থামতেছে না। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে তারা এটার একটা পার্ট হয়ে গেছে। এই কারণে যখন মানে এটা কিন্তু খুব রেয়ার ঘটনা যে একটা দেশের সরকার প্রধান আরেকটা দেশ সফরে যাচ্ছে, তার প্রতিবাদে, আমি জানি না বিগত 100 বছরের মধ্যে এরকম কয়টা ঘটনা ঘটছে যে একটা দেশের সরকার প্রধান আর একটা দেশ সফরে যাচ্ছে, এইটার প্রতিবাদে ওই দেশের 20-25 জন লোককে গুলি করে হত্যা করা হয়েছে। আপনি যেটা বললেন যে রেল লাইন উপরে ফেলা, ভাই এটা বাংলাদেশেও ছিল এই কালচার। রেল লাইন উপরে ফেলা হইতো, রাস্তার মধ্যে ব্যারিকেড দেওয়া হইতো। তখন তো পুলিশ বুকে গুলি করতো না। আমি নিজে এরশাদ বিরোধী আন্দোলন করছি। আমাদের সময় কি হইতো বলি আপনাকে, আমাদের সময় পুলিশ আমাদেরকে ধরতে হচ্ছে কোমরের বেল্টে, কখনো কলারে ধরে নাই পুলিশ। আমরা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, পুলিশ আমাদের বেল্টে ধরতো, নিয়ে পুলিশের গাড়িতে বসাইতো। হয়তো প্রান্তিক গেটের থেকে ধরলো, ধইরা নিয়ে আপনার পিএটিসির কাছাকাছি, মানে যেখানে বাস টাস কিছু নাই, অনেক দূর হাইটে আসতে হবে, এরকম একটা জায়গায় নিয়ে ছাইরা দিয়ে আসতো, যেখান থেকে হাইটা ফিরতে মনে করেন যে আরো মনে করেন যে ঘন্টাখানেক 1.5 ঘন্টা লাগবে হাঁটতে, মানে ওইটা শাস্তি আর কি আমাদের।
হুম হুম আর থানায় নিয়ে গেছে তাইলে তো একটা বিশাল মানে প্রথম কথা হচ্ছে পুলিশের গাড়িতে উঠাইছে, এইটা নিয়ে আরিচা রোড ব্লক হয়ে যেত, গাড়ি ভাঙচুর হইতো, বিশাল প্রতিবাদ হইতো। থানায় নিয়ে গেছে তো মানে হুলস্থুল কাণ্ড, থানায় নিয়ে গেছে, থানার থেকেই ছাড়াই আনতে হবে। আর পুলিশ ওই ঝামেলায় যেতে চাইতো না যে আবার মামলা করো, চালান দাও কোর্টে, হাজতে রাখো, এর খাওয়াও, খাবার দাও, এই ঝামেলা এই হ্যাসেলের মধ্যে এরা যেতে যেত না, ছেড়ে দিত। হুম হুম এবং আপনি আমাদেরকে আপনি আপনি অ্যাড্রেস করতো, কখন তুই তো গাড়ি করতো না। আর মানে এটা হচ্ছে দ্বিতীয় কথা, যে আমি যখন নাকি মানে সারেন্ডার করে কোর্টে গেলাম, তখন পুলিশ কিন্তু আমার তুই তোকারি করছে। তখন আমি হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেটা ছাত্র জীবনে আমি ছাত্র থাকা অবস্থায় পুলিশের কনস্টেবল এবং এসআই এটা পর্যন্ত আপনি বলতো, হুম আপনি হুম বলতো। আর ওই সময় আমার তুই তোকারি করতেছে। তা এই যে একটা সিচুয়েশন চেঞ্জ হয়েছে, আপনি ওই 90 দশকের চিন্তা নিয়ে বসে থাকলে হবে না, এখন হুম সেটা নাই। আপনাকে বুকে গুলি করতেছে। এখন এই এক্সপিরিয়েন্স যখন হয় জনগণের, প্রতিবাদ করতে গেলে এইভাবে গুলি করে মেরে ফেলবে, তখন তারা মৌন মৌন প্রতিবাদের দিকে যায়। সবার ভিতরে ঘৃণা আছে, সবার ভিতরে ক্ষোভ আছে, যেটা ইমতিয়াজ ভাই বললেন যে 80% এমনকি যারা আওয়ামী লীগ করে তাদেরও অনেকে এটার বিরুদ্ধে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমার পরিচিত বহু মানুষ আছে। প্রকাশ্যে আমি কথা বললে আমার গুম করে ফেলবে, আমাকে মেরে ফেলবে, তা আমি কিভাবে করবেন? ওই যেটা বললাম যে ভয়ের সংস্কৃতি, একটা ভয় ঢুকাই দিছে আপনার ভিতরে, আপনার হিউমিলিয়েট করে, আপনাকে টর্চার করে, আপনার লাশ, আপনার ভাইয়ের লাশকে অবমাননা করে আপনার ভিতরে একটা ভয় ঢুকাই দিছে। জি। তো অ্যাপোলো ভাই, জাস্ট একটা ছোট্ট সংক্ষেপে কোয়েশ্চেন, বিএনপির কেন কালচারাল উইং নেই? এই যে আপনার হিরো, আমরা আলাপ করলাম যে বিএনপি হিরো তৈরি করতে পারে না, এই এবং আপনি দেখতেছেন যে বিপক্ষ দলটা হিরো তৈরি করতেছে। এখানে দেখেন একটা ব্যাপার আমি একটু শর্ট করে বলি, সেটা হলো বিএনপি 3বার আপনার ক্ষমতায় ছিল, আম, দেশ চালাইছে। তারা আমলাতন্ত্র এগুলি সব বুঝে ভালো করে, তারা জানে যে কিভাবে হায়ার হয়, সবকিছু তারা ভালো বুঝতেছে, এবং তাদের খুব ভালো আইডিয়া আছে যে এইভাবে এই যে এইভাবে কালচারাল উইং দিয়ে ব্রেন ওয়াশ করা হলো, এটা কি তারা কোনো কোনো টের পায় নাই? এবং এটার প্রয়োজনীয়তা এই 2024-এও তারা কেন মানে অনুভব করতেছে না? আপনার সাথে পার্সোনাল আলাপে, প্রাইভেট আলাপে আমি জানি, লাইক আপনি যখন অনলাইনের দায়িত্বটা নিয়েছেন, অনেক ইমপ্রুভ হয়েছে এটাকে। তা অনেক সময় জাস্ট অ্যাবান্ডন করে রাখা হয়েছিল এক সময়। সো আমরা চাইতেছি যে বিএনপি কালচারাল উইং, পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট যেটাকে বলে, এই যে ধরেন এই ভাতের হোটেলের হারুন থেকে বা যারা আছে, এরা কিন্তু সব বিএনপির সাথেই কাজ করবো। লেসে ধরলাম একটা এরকম একটা সিচুয়েশনে এরা সব বিএনপির ফোল্ডে আসবে, যদি আজকে ক্ষমতা বিএনপির কাছে এসে পড়ে ওই ফোল্ডেই আসবে। তো এই এই এস্টাবলিশমেন্টের সাথে কেন মানে বিএনপি করতে পারতেছে না? সাংস্কৃতিক তাদের উইং তৈরি হইতেছে না, এই দুর্বলতা কই? আহ, মানে আপনার যদি পার্টির তরফ থেকে না বললে, আপনি পার্সোনালি যদি বলেন তাহলেও আমাদের জন্য আর আবারও আবুল জায়গাটা ভাই, আছি। এটার সাথে একটা জিনিস অ্যাড করে দিই। হ্যাঁ, যেরকম ট্র্যাডিশনাল মিডিয়া বলতে যে আমরা মিউজিক, লেখালেখি এগুলি যেগুলি বুঝি, যারা বাংলাদেশে ফেমাস, যারা ওই 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 যে আওয়ামী ভারতীয় ঘরানার মধ্যে পড়ে, এদের যে কন্টেন্ট, এদের কিন্তু মানুষের সাথে কানেক্ট করার ক্ষমতা পুরাপুরি নাই হয়ে গেছে। এবং মডার্ন যে কন্টেন্ট যেটা এখনকার বাচ্চারা পছন্দ করে, সেই কন্টেন্ট নিয়ে কিন্তু অ্যাবসোলুটলি একটা নতুন মানুষও যদি আসে, তার কন্টেন্ট যদি ভালো হয়, সেটা কিন্তু খুবই দ্রুত পপুলার হচ্ছে। এখানে কিন্তু একটা অপরচুনিটি আছে। এর মানে কেউ কিন্তু বলতে পারবে না যে বিটিভিতে দেখায় না, কেউ বলতে পারবে না টিভিতে দেখায় না। একটা ভালো কন্টেন্ট ইউটিউব দিয়ে সারা বাংলাদেশ ছড়ায় যাচ্ছে। যে ওয়াই উই আর নট ফাইন্ড আউট র্যাপার্স, ওয়াই উই আর নট ফাইন্ড আউট টিকটকার্স, যারা দেশের বাইরে আছে, সমস্যা নাই, দেশে আছে, এই কাজগুলি করতে পারবে। যেমন একটা সুন্দর একটা র্যাপ যদি এই মুহূর্তে বাজারে চলে আসতো, এই উদাহরণ হিসেবে বলতেছি, এই যে এই 7, 8, 10টা চুক্তি নিয়ে, রাইট, এটা কিন্তু মুহূর্তের মধ্যে মানে ফায়ারের মতো ছড়ায় যেত। আপনি আপনার কাজ একদম ঠিকভাবে করতেছেন, আপনি আসার পর অনেক ইমপ্রুভ হয়েছে অনলাইন সেক্টরে, বাট আদার সেক্টর নিড টু পুল দেম আপ টু, রাইট। এই এই লেভেলে অন্যদেরকেও তো আসতে হবে। এই জিনিসটা আমরা মিসিং দেখি কিনা। আমরা সমালোচনা করতেছি না, উই আর ট্রাইং টু ফাইন্ড আউট যে কিভাবে আমরাও ইনভলভ হতে পারি, কিভাবে আরো মানুষকে টেনে এনে এই গ্যাপ গুলি ফিল আপ করা যায়। থ্যাংক ইউ। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি কালচারাল উইং নিয়ে যারা কাজ করে তারা আরো ভালো বলতে পারবেন। আমি ছোট্ট করে আমার দুইটা এক্সাম্পল আমি শেয়ার করব। দুইটা না, কয়েকজনের সাথে আলোচনা করছি, তার মধ্যে দুইটাই আমি দেব। আমাদের যেহেতু অনলাইনে কাজ করতে হয় টুকটাক,
তো আমরা এই জন্য অনলাইনে ব্যবহার করার জন্য কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছিলাম। তো আমার পরিচিত কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন, আমি তাদের সাথে কথা বলছিলাম, এবং আহ, খুবই নামি দামি ব্যক্তি, তাদের নাম আমি বলতে চাই না। এর মধ্যে দুইজন খুব করুণ কাহিনী বলছেন তাদের। সেটা হচ্ছে যে বিএনপির পক্ষে শুধুমাত্র ফেসবুকে লেখার কারণে একজন খুবই নামকরা, খুবই জনপ্রিয় বাংলাদেশের একজন শিল্পী, তার তাকে মানে সকল টিভি টিভি চ্যানেলে, সকল রেকর্ডিং সেন্টারে তাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। মানে সে গান পর্যন্ত রেকর্ড করতে পারে না, কোনো টিভি চ্যানেলে তাকে দেখা যায় না, কোনো ক্যাসেট কোম্পানি, কোনো মিউজিক কোম্পানি তাকে মিউজিক বের করবে না, ঠিক আছে? সে কোনো স্টেজ শো করতে পারে না। তো একজন শিল্পী, সে যদি স্টেজ শো করতে না পারে, সিনেমাতে সে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করতে না না পারে, তাহলে সে কি করবে? তাকে সে চলবে কিভাবে, তাই না? আমরা আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজের জন্য, ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করার জন্য একটা ডকুমেন্টারি তৈরি করছিলাম একটা প্রোডাকশন হাউস থেকে। সামহাও তারা ফাইন্ড আউট করে ফেলছে এই প্রোডাকশন হাউসটা কোনটা, এবং আমি নিজে খুব কষ্ট পাইছি এটাতে, যে এরপর থেকে ওর ওইখানে কাজ পাওয়া বন্ধ হয়ে গেছে। তার মানে হচ্ছে গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে করে বলা হয় যে এইখানে এই মিডিয়া হাউসে কোনো কাজ দিবেন না। হ্যাঁ। 2018 সালের নির্বাচনের আগে বাংলাদেশের খুব নামকরা একটা অ্যাড ফার্মকে আমরা পার্টনার হিসেবে নিয়েছিলাম, যে আমাদের নির্বাচনী প্রচারণাটা করার জন্য। আমরা খুবই ভালো কাজ করছিলাম। ওরা ধীরে মানে এটা খোঁজ খোঁজ পেয়ে গেছে, এবং তারপর তাদেরকে বেশ ভালো রকমের ঝামেলা পোহাইতে হয়েছে। তাদের দুইজন খুব ভালো অফিসারকে, তাদের মানে নির্মাতা, তাদেরকে ছাঁটাই করতে হয়েছে। এইটা, এই সমস্যাটা আমি দেখছি। এর বাকিটা হয়তো ওনারা বলতে পারবেন। আজকে যদি আপনি দেখেন, আওয়ামী লীগের এমপি মমতাজ, তাকে নিয়ে অনেক ট্রল করে। আপনি 2001 থেকে 2006 পর্যন্ত দেখেন, সে বিএনপির বহু অনুষ্ঠানে এসে গান গাইছে, তাই না? আর তাদের তো পেট চালাইতে হবে ভাই। হুম। আমি হয়তো এইভাবে দেখি, এটা আরো ভালো বলতে পারবেন যারা যাচাস করেন, তারা এটা আরো ভালো বলতে পারবেন। এই জিনিসগুলো একটা সমস্যা আছে, যেটা আগে হইতো না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপেল ভাই। মোটামুটি আমরা কভার করছি আমাদের মূল টপিক যেটা। তো আমরা একটু চেঞ্জ করব। সাফায়েত, ইফ ইউ ওয়ান্ট টু আস্ক। আচ্ছা, হ্যাঁ। অনেকক্ষণ তো আমরা বেশ মানে ভারী ভারী বিষয় করলাম তো। এটা আমরা কয়েকদিন আগেও আমাদের আরেকজন অতিথিকে আমরা এই প্রশ্নগুলোই করেছিলাম, অনেকটা একই লাইন। তো আপনি ভাই, আপনি আমরা জানি যে আপনি তো প্রায় কত আজকে 8 বছর আপনি দেশের বাইরে। আপনার আমি এটাও জানি সম্ভবত গত বছর আপনার মেয়ের বিয়ে হয়েছিল দেশে এবং আপনি যেতে জি, পারেন জি, নাই। আমি এটা দেখছি। জি। একজন বাবা হিসেবে আমি নিজে, আমার নিজের সন্তান আছে, আমি আমারও ছেলে আছে, মেয়ে আছে, আমি আমি বুঝতে পারি যে এই 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 কষ্টটা আসলে একজন বাবা হিসেবে আপনার আপনার আমি আমি ঠিক মানে কতটা আপনার আপনার উপর দিয়ে কি গিয়েছে যে আপনি নিজের মেয়ের বিয়েতে আপনি উপস্থিত থাকতে পারেন নাই। তো অনেক বছর হয়ে গেছে আপনি দেশে যান না। তো আপনি, ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের খুব তাড়াতাড়ি সেই আপনার দেশে যাওয়ার মতো পরিস্থিতি আপনাদের তৈরি হবে। তো সেক্ষেত্রে দেশে গিয়ে আহ আপনি কোন কাজটা সবার আগে করতে চান? আহ আমি কিন্তু আমার বাবার জানাজায় উপস্থিত হইতে পারি নাই। 2016 সালে আমি মালয়েশিয়ায় আসি মে মাসে। আমার বাবা ইন্তেকাল করেন নভেম্বরের 2 তারিখে 2016 সালে। তো উনার উনি ঘুমের মধ্যে সম্ভবত হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন। তেমন কোনো অসুখ বিসুখ ছিল না ওনার। সো যে একটা মানসিক ভাবে প্রস্তুতি, সেটাও হঠাৎ করে একদিন সকালবেলা উঠে আমার ওয়াইফ ফোন করলেন, এই তথ্য, এটা দিলেন। তো এটা আমার জীবনে অনেক কষ্টকর একটা ঘটনা। আমার মেয়ের বিয়েতে উপস্থিত থাকতে না পারার চেয়েও এটা আরো বেশি কষ্টকর ছিল আমার জন্য। আমার মা এখনো দেশে আছেন, অসুস্থ। তো সম্ভবত আমি দেশে গেলে, সম্ভবত আমি প্রথমে গ্রামের বাড়িতে যাব, আমাদের পারিবারিক কবরস্থানে যাব, আমার বাবার কবর জিয়ারত করতে। এটা সম্ভবত প্রথম আমি। আচ্ছা, ঠিক আছে। তো আহ দেশের কোন খাবার, আমি জানি মালয়েশিয়াতে তো বাংলাদেশের অনেক অনেক বড় কমিউনিটি আছে, তো হয়তো অতটা আপনি কতটা মিস করেন আমি জানি না। কিন্তু তবুও ওই যে বাংলাদেশে গেলে যে আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে, যে বাংলাদেশের কোন খাবারটা আপনি খুব মিস করেন, যেটা আপনি ধরেন মালয়েশিয়াতে পাচ্ছেন না, বাংলাদেশে গেলে সবার আগে আপনি ওই খাবারটা খাবেন, এটা কি হতে পারে?
আহ, বাংলাদেশে আপনি জানেন বোধহয় যে বাংলাদেশে একটা বড় বিশাল একটা কমিউনিটি মালয়েশিয়া আছে, সো এখানে বাংলাদেশের প্রায় সব খাবারই পাওয়া যায়, জি। মোটামুটি সব খাবারই এখানে পাওয়া যায়। আমি আহ, বাংলাদেশের যে খাবারগুলো মিস করি, তার মধ্যে একটা হচ্ছে তেহারি, যেটা আমি যে কারণে নিজে রান্না করতে শিখে গেছি, ভালো তেহারি রান্না করা। আহ ইলিশ মাছ, এটা বাংলাদেশেও এখন খুব দুর্লভ হয়ে গেছে। হুম। তো যাই হোক, এটা মিস করি। আহ, ফলে এখানে ইলিশ মাছ, এখানেও পাওয়া যায় ইলিশ মাছ, বাট অত সুস্বাদু না। এখানে সারওয়াকের ইলিশ মাছ আছে, এরা বলে ইকান টার্বুক, ভালোই। আমি হয়তো এগুলো মিস করি আর কি, হয়তো এগুলো। আচ্ছা। তো ঠিক আছে, মির্জা ভাই, আপনার বা রাশেদ ভাই, আপনাদের জি। যদি কোশ্চেন। তো আচ্ছা, আমরা জাস্ট একটা লাইটার নোটে একটু শেষ করতে চাই। আপনার প্রিয় খেলোয়াড়কে, জাস্ট আপনার সম্পর্কে অনেক কৌতূহল থাকে, কারণ আপনি একজন সেলিব্রিটি অনলাইনে, প্লাস অনেক পরিচিত মুখ, তো জাস্ট অ্যাপোলো ভাই মানুষের কিন্তু জানার জন্য। স্পোর্টসম্যান ছিলেন। হি ইউজ টু প্লে। আমার প্রিয় খেলোয়াড় হয়তো আপনাদের কমন পড়বে না, মানে আমি আমি আসলে অ্যাথলেট ছিলাম। জি। আমার ইভেন্ট ছিল হচ্ছে 110 মিটার হাই হার্ডেল, 100 মিটার স্প্রিন্ট। আর এমনিতে আহ, যেটা হয় যে কোনো একটা টিমের জন্য খেলতে হলে আমরা তো হয়তো কোনো একটা মিলের পক্ষে খেলতাম, অথবা কোনো একটা স্কুলের পক্ষে খেলতাম, কখনো কলেজের পক্ষে খেলতাম, বিশ্ববিদ্যালয় হলের পক্ষে খেলতাম। তো আমার ইভেন্ট ছিল, মেইন ইভেন্ট ছিল 110 মিটার হাই হার্ডেল। এর বাইরে আমি 100 মিটার স্প্রিন্ট করতাম, লং জাম্প করতাম, 200 মিটার করতাম, 100 মিটার রিলে করতাম। তো আমার ফেভারিট অ্যাথলেট হচ্ছে, প্রথম দুইজন আমি বলবো। প্রথমজন হচ্ছেন এডওয়ার্ড মোজেস, যুক্তরাষ্ট্রের হার্ডলার। উনি অবশ্য 400 মিটার হার্ডলার ছিলেন উনি। আচ্ছা ওনাকে বলা হয় এডওয়ার্ড হার্ডেল কিং মোজেস। আচ্ছা। আর সেকেন্ড হচ্ছে কার্ল লুইস। এই দুজন ওকে। হচ্ছে আমার সবচেয়ে প্রিয় দুজন খেলোয়াড়। কার্লোস উইনো ভাই। কার্লোস 88-এ তো ওই পাইছে, স্বর্ণ পদক। কার্ল লুইস 84-এ 4টা স্বর্ণপদক পেয়েছিল হ্যাঁ হ্যাঁ অলিম্পিকে। হ্যাঁ 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 হ্যাঁ। এবং লং জাম্পে সে পরপর 4টা অলিম্পিকে সে স্বর্ণপদক পেয়েছে। এবং জি ওই জি। যে ডনোভান বেইলির ওই ব্যাপারটা, যে ডনোভান বেইলি 100 মিটারে ফার্স্ট হলো, কিন্তু পরে ডোপ টেস্টে ইয়ে হওয়ার কারণে না না না, এটা না, ওটা ওটা ইয়ে, বেন ওটা জনসন। বেন বেন জনসন। জনসন। বেন জনসন। ওটা বেন জনসন, হ্যাঁ হ্যাঁ, এটা বেন জনসন মনে আছে। বিশাল কেলেঙ্কারি হয়েছিল তখন এটা। হুম হুম। আম, তো রাশেদ, তুমি একটা কোশ্চেন জিজ্ঞেস করো। আপনি তো মুভি দেখেন, মুভি টুভি আপনার বেশ পছন্দ, আপনি দেখেন, মিউজিকও আপনার বেশ পছন্দ। আপনার ফেভারিট মুভি মিউজিক সম্পর্কে বলেন খুবই টাফ কোশ্চেন, এটা খুবই টাফ কল। কয়েকটা আচ্ছা, বলেন। এটা তো মুডের উপর নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ। আমাকে যদি মুভি কোনটা, ওভারঅল কোন মুভিটা সবচেয়ে বেশি পছন্দ, এটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি এই একটা না, মুহূর্তে বলবো তিনটা। আমার আর আপনার তিনটা। রিপিট রিপিট ভিউইং কোনটা করেন, এটাও একটা একটা কোশ্চেন থাকবে, যে ধরেন যে ওকে, দুই আমার বছর পর। ডেফিনেটলি, মানে আমার গত 10-12 বছর বা 15 বছরে আমার সবচেয়ে প্রিয় মুভি হয়ে দাঁড়াইছে হচ্ছে শশাঙ্ক রিডেম্পশন। আহ, এটা মনে হয় দেখছেন আপনারা মুভিটা। সবাই, অনেক কমন মুভি, সবাই হ্যাঁ 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 দেখছে, হ্যাঁ হ্যাঁ, এরকম হ্যাঁ কি দেখছিল। হ্যাঁ। দেখ। এটা অসম্ভব প্রিয় আমার একটা মুভি। জি। যদি দ্বিতীয় মুভির কথা বলেন, ডেফিনেটলি ফরেস্ট গাম্প। হুম, এটাও। আমার মনে হয় একই টাইপের হয়ে যাচ্ছে না মুভিগুলো। না না, এটা খুবই আপনি পপুলার একটা আমাদের মুভি ফেভারিট ছিল। গুলি বলতেছেন। হ্যাঁ। আহ, আর যদি এর পাশাপাশি আরেকটা মুভি আমার খুব প্রিয়, যদি এটা আসলে মানে কেমন আপনাদের পছন্দ হবে কিনা আমি জানি না। সিটিজেন কেইন একটা মুভি, পুরাতন মুভি। হ্যাঁ, আমি দেখছি, দেখছি এটা। হ্যাঁ, অনেক, এটা এটাও ছিল আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট মুভির তালিকায় সবার এক নম্বরে এটা মুভি। আমি জানি না সেটা, আমার হ্যাঁ জানা হ্যাঁ। নাই। এটা কোথায়, কারা করছে এটা এটা ওই যে আমেরিকান, তালিকা? মানে বেস্ট মুভি আছে না, তো গত হ্যাঁ, শতকের তখন এটা ওইটা এক নম্বরে আসে আর কি। ওকে ওই যে ওকে। না রোজবার্গ, যে তার লাস্ট হুম, জীবনের একটা, সে রোজবার্গ বলে, তো পুরো হুম, মুভিটাই হুম, এটা নিয়ে, যে কেন রোজবার্গ বলে, ঠিক না? তো হুম, হুম, খুব হুম, ভালো মানে মুভি। হুম, হুম।
ওই রাইট। ডিরেক্টরের আরো অনেক ভালো ভালো মুভি আছে, যাক এটা পরের ব্যাপার। আপনি এই যে রিপিট ভিউইং কোনটা করেন, কোন মুভিটা বারবার করেন? শশাঙ্ক রিডেম্পশন আমি নিয়মিত দেখি, আমি প্রায় দেখি এটা। আচ্ছা আচ্ছা। জি। আর গানের মিউজিকের ক্ষেত্রে বললেন, মিউজিক আমি সর্বভোগ আসলে, এক এক সময় এক এক জিনিস ভালো লাগে, এক এক মুডের উপর নির্ভর করে। হুম। আমি আহ, আমি যদি এখন কারটা পছন্দ এটা বলতে পারেন, ডেফিনেটলি আমি যদি সেতার শুনি, ওইটা নিয়ে অনেকের সাথে আমার পার্থক্য হয় আর কি। আমার কাছে যেমন বেলায়েত খা, ঠিক আছে, এনায়েত খা, উনাদের বাজনা আমার কাছে যেমন ভালো লাগে, বা নিখিল ব্যানার্জি, উনাদের সেতার আমার যতটা পছন্দ হয়, মানে রবিশঙ্করেরটা, এটা নিয়ে অনেকের সাথে মত পার্থক্য হয় আর কি। রবিশঙ্করেরটা আমার অতটা ভালো লাগে না, যতটা নিখিল ব্যানার্জি ভালো লাগে। হয়তো আচ্ছা। ডিফারেন্স আছে, যেটা আমার কানে ভালো লাগে আর কি। তারপরে যদি শরৎ বলেন, ডেফিনেটলি আমজাদ আলী খান। আবার ওয়েস্টার্ন ক্লাসিক্যালের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগে, অল টাইম ফেভারিট, মোজার্ট। আর আহ, জোহান সেবাস্টিয়ান বাখ। বাখের যে আহ, আহ, অসাধারণ অসাধারণ কাজ তার, জি। এটা মানে, কম্পোজিশন, হ্যাঁ। হ্যাঁ, অসাধারণ। এটা আমি ঘুমাই যেতে পারি শুনতে শুনতে আর কি, হুম। এত ভালো লাগে। আর যদি রিস হেভি মেটালের কথা বলেন, আমি একেবারে ক্লাসিক্যাল থেকে শুরু করলাম। হেভি মেটাল যদি আপনি বলেন, আমি এটা খুব খারাপ লাগে আমার কাছে যে এখন আসলে হেভি মেটাল আর হয় না। আপনি আপনার যে মনের রাগ, ক্ষোভ, কষ্ট, এগুলো প্রকাশের জন্য যে মিউজিক, সেটা এখন আর আমরা দেখি না আর কি, এই মিউজিক পাই না। আয়রন মেডেনের টি শার্ট পরে আসছে সে, আজকে দেখছেন? হ্যাঁ, দেখছি। তো এই জন্য এখনো পর্যন্ত আমাদের আয়রন মেডেন হায়ার করতে হচ্ছে, হ্যাঁ, এখনো পর্যন্ত প্যান্টেরা, এখনো পর্যন্ত তো মোটর হেড, ঠিক আছে। তো এখন ওই জানরা এসিডিসি, গুলা নাই, এখন আস্তে আস্তে ওই রক মিউজিকই পুরো দায়ী হয়ে যেতেছে। যাই হোক, এটা আরেক আলাপ। না সেটাই তো, তো আমি একেবারে ওখান থেকে এই পর্যন্ত আসলাম আর কি। আচ্ছা আচ্ছা। তো বাংলাতেও যদি আপনি দেখেন, এখনো পর্যন্ত আজম খানের একটা বিকল্প আমরা পাইলাম না। বাংলা এটা ব্যান্ডের একটা, মধ্যে সবচেয়ে সে ভালো লাগে কাকে? বা- বাংলা ব্যান্ডের মধ্যে সবচেয়ে ভালো লাগে কাকে, এখানে তো আপনাকে সেই 90-তে ফিরে যেতে হবে, এটা আপনি হ্যাঁ নস্টালজিয়ায় হ্যাঁ, ভুগবেন। অবশ্যই এখনকার যে 90 তো আপনার। ব্যান্ডগুলো আছে, একটা দুইটা গান হিট হয়েছে, কিন্তু আপনি একটা অ্যালবাম হিট হয়েছে আপনি দেখান যে, আপনার নাই সোলসের বা নাই নাই নাই। ফিডব্যাকের একটা অ্যালবাম হিট হয়ে গেছে, বা আপনার মাইলসের চ্যাম্পিয়ন। আয়ুব একটা বাচ্চু তো অ্যালবাম ডবল হিট হয়ে অ্যালবাম গেছে। হিট করে। জি। আয়ুব বাচ্চু তো আপনি ডবল অ্যালবাম হিট আইয়ুব করে। বাচ্চু দেখেন, আইয়ুব বাচ্চু একটা, আমরা যখন ছোট ছিলাম আইয়ুব বাচ্চু আমরা ট্রোল করতাম আইয়ুব বাচ্চুকে নিয়ে। আজকে বাচ্চু বাচ্চু আজকে গান গাইছে, ঠিক আছে, কারণ হচ্ছে হুম। দুইটাই গান ছিল, আর ময়না আরে। কিন্তু সেই বাচ্চু দেখেন কিভাবে সে তাকে নিজেকে রিফর্ম করছে, তার গলার, সে জানতো যে তার গলার সীমাবদ্ধতা কতটুকু, হুম। সেইটাকে সে কিভাবে কাজে লাগায়, যখন সে এলআরবি প্রথম দুইটা তৈরি করলো, মানে আমার খেয়াল আছে রিলিজ করলো, ডুয়েল ডাবল অ্যালবাম। ডাবল অ্যালবাম হ্যাঁ, ছিল। জি, ডাবল অ্যালবাম। এবং দেখেন তার অসাধারণ অসাধারণ গান, শিবলি ভাই গান লিখছে, লতিফুল ইসলাম শিবলি। হুম হুম। আহ, কি সুন্দর সুন্দর গান, মানে রক্তের ভিতরে ঢুকে যায় সেই গানগুলো, জি জি। গানের লিড গুলো, গানের মিউজিক গুলো। কই সেগুলো কি এখন হচ্ছে এরকম? না না আমি খুব না, একটা সম্ভবই দেখি না। না। প্রশ্ন ওঠে না। তাহলে পাইলাম হলো আপনার কি সোলস, ফিডব্যাক, মাইলস, এলআরবি, জেমস, না, এগুলি। এখন যদি বলেন আপনি, অর্থহীন ভালো করছে, তারপরে আপনার ওয়ারফেজ ভালো করছে। আচ্ছা ওয়ারফেজ অসাধারণ, ওয়ারফেজ আমাদের সময় আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন ওয়ারফেজের অ্যালবাম আসলো, তারা খুবই ভালো করছে। এখন ওয়ারফেজ খারাপ করতেছে না, ভালোই করতেছে, হুম। নট ব্যাড, বাট ওই ওই স্ট্যান্ডার্ডের না। জি জি। এবং যদি বলেন, আমাকে যদি বলেন যে এই বাংলাদেশের মিউজিকে ভারতীয় মিউজিক, পাকিস্তানি মিউজিক, এইগুলোর আগ্রাসনকে ঠেকায় রাখছে একটা সময়, বিশাল সম্পদ, 2 দশক ধরে ঠেকায় রাখছে এই ব্যান্ড মিউজিক, আজম খান, জি। ঠিক আছে, তারপরে আপনার এই ফিরোজ শাহী, এই টাইপের লোকজন, বা ফিডব্যাক, সোলস, তপন চৌধুরী, আপনার কুমার বিশ্বজিৎ, হুম হুম। এন্ড্রু কিশোর, এদের যে একটা একটা জেনারেশন এদের গান শুনতে শুনতে বড় হয়েছে, তাই না? জি 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 সেই জিনিসটা আমরা আসলে কোনোভাবে লুজ করছি। জি। আচ্ছা, অ্যাপোলো ভাই, তো বেস্ট ব্যান্ড কে একটা যদি চুজ করতে হয়, বলেন। আজম খান তো বললেন এটা সিঙ্গেল আর্টিস্ট, বাট ব্যান্ড কাকে 90s সবচেয়ে ভালো লাগতো বাংলাদেশে বাংলাদেশে? হ্যাঁ, যেমন আমার জিজ্ঞেস করলে আমি বলবো একজন, বাট আপনার পছন্দ কি এটা বলেন। ওয়ারফেজ। বুঝছো? আচ্ছা। এই
আর এমনি রক মিউজিকে কাউকে পছন্দ হয়, যেমন ধরেন কুইন বা এই আপনার ই যে আছে অনেক অনেক এই বলে শেষ করা যাবে না তালিকা। আমি যে বললাম যে আমি গানের ক্ষেত্রে আবার কোনো চয়েস নাই, আচ্ছা। ঠিক তো আছে। প্রচুর গান শুনেন আপনি না? অনেক সময় সুফি মিউজিক শুনি। এটা নিয়ে অনেকে টিটকারি করে যে হ্যাঁ তুমি ইন্ডিয়ান গান শুনতেছো। ভাই, মিউজিকটা তো উর্দু উর্দু মিউজিক বা হিন্দি মিউজিক, হিন্দুস্তানি মিউজিক। যেমন আপনি যদি ওস্তাদ আমির খসরুর একটা খুব বিখ্যাত একটা আছে, গান আছে, সেটা হচ্ছে জিহালে মিসকি। এখন এটা যদি দেখেন, এক লাইন ফার্সিতে, আরেক লাইন হিন্দুস্তানি ভাষা মানে হিন্দি না, তখন তো হিন্দির জন্ম হয় নাই। এক প্রথম লাইনটা ফার্সি, জেহালি মিসকিন মাকুন তাগাফুল, ঠিক আছে। তারপরের লাইনটাই দেখবেন যে আবার হিন্দুস্তানি। তো হ্যাঁ। এই গানটা খুব মানে যখন আমার মাথার মধ্যে ঢুকে যায়, তার এর মানে এই না যে আমি হিন্দুস্তানি গান বা হিন্দি হিন্দি গান পছন্দ করি। মিউজিক আমার ক্ষেত্রে মানে মিউজিকের ক্ষেত্রে আমি সর্বভোগ, সব ধরনের মিউজিক আমি শুনি। আচ্ছা তবে আচ্ছা। যদি আমাকে বলেন যে আমি আম, একটা ব্যান্ড যদি চয়েস করতে বলেন, ইট ইজ এ টাফ কল। জানি না, আমি আমার মোবাইলে আমি দুইটা অ্যালবাম আমি রাখি, আমার কাছে আছে, মানে এটা মোবাইলে রাখি কখনো হেডফোন দিয়ে শোনার জন্য। একটা হচ্ছে জন ডেনভার, বেস্ট অফ জন ডেনভার। হ্যাঁ আর একটা হচ্ছে আহ ইগলস এর কিছু গান, হ্যাঁ হ্যাঁ। হোটেল ক্যালিফোর্নিয়া। হ্যাঁ হোটেল ক্যালিফোর্নিয়া আরো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে আপনার এসিডিসি। ও, এসিডিসি, ফাটাফাটি চয়েস। এসিডিসি আমার ফেভারিট। আপনাদের ব্ল্যাক এন্ড সাথে ব্ল্যাক। তো অনেক কিছু কমন পড়ে গেল আর কি। হ্যাঁ অনেক হ্যাঁ। কিছু অনেক কিছু কমেন্ট করছে, ঠিক। এসিডিসি আমার খুবই ফেভারিট। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন ভাই, আপনার কোক স্টুডিও ভাল লাগে? পাকিস্তানি কোক স্টুডিও আমারও সাধারণ লাগে। অসাধারণ, অসাধারণ পাকিস্তানের কোক স্টুডিও। এরা অসাধারণ কিছু কাজ করছে। জি, গত মানে সিজনে। আহ, তাদের পাকিস্তানে আহ, মানে সুফি সঙ্গীতের একটা মানে কি বলে, এটা গিফটেড কান্ট্রি আমি বলবো পাকিস্তান, যেখানে এত ভালো ভালো শিল্পী আছে। পাঞ্জাবেও আছে, ইন্ডিয়ান পাঞ্জাবেও আছে, কিন্তু কোক স্টুডিও ইন্ডিয়া সেভাবে এইটাকে রাইজ করতে পারেনি। আনতে পারে নাই, যেটা কোক স্টুডিও পাকিস্তান তুলে আনছে। জি। আর কোক স্টুডিও বাংলাদেশও করতেছে, 3টা সিজন করছে, শুনছেন কোনো গান ওদের? স্টুডিও বাংলা করছে, বাংলাদেশ করলে বাংলা। আর কি, বাংলা করছে। কারণ হচ্ছে এখানে আপনার অনেক সুন্দর সুন্দর আমাদের বাংলাদেশের অনেক যেমন বেশ চাকমা জনগোষ্ঠীর কিছু সুন্দর সুন্দর গান আছে, সেগুলো আসতে পারতো। হুম। আর বাংলা করার ক্ষেত্রে হয়তো আসছে, আমি জানি না, খুব একটা বেশি শোনা হয় না কোক স্টুডিও বাংলার গান। দু একটা শোনার পর আসলে মেজাজ খারাপ হয়ে গেছে। মানে আহ, যখন আপনি কোক স্টুডিও পাকিস্তান শোনার পর আপনি যখন বাংলা শুনতে আসেন, তখন আসলে একটা ধাক্কা খাবেন যে আসলে ওই লেভেলের কাজ হচ্ছে না আচ্ছা এখানে। আচ্ছা নিজেদের নিজেদের মানে সিগনেচার রাখতে গিয়ে আসলে মূল গানটাকে নষ্ট করে দিছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে তাহলে, তো ক্লোজিং রিমার্ক আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আমাদের ওদের দর্শকদের উদ্দেশ্যে, যদি এই কানেক্টিভিটি নিয়ে বা আপনার কোনো ফিলিংস যদি আপনি শেয়ার করতে চান বলতে পারেন, আমরা এখন তাহলে শেষ করে দিব। দর্শকদের উদ্দেশ্যে আসলে এটাই বলবো যে আসলে আমরা একটা খুব খারাপ সময় পার করছি। এই খারাপ সময় পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন সময় পার করেছে, এখনো করছে। যখন উত্তর কোরিয়ায় কিম ইল সং এর মতো একজন আহ, ব্যক্তি স্বৈরশাসক হিসেবে তৈরি হচ্ছিল, তখন মানে মুক্ত বিশ্বের একটা অপশন ছিল, যারা ফ্রি থিঙ্কার তাদেরকে অ্যাটলিস্ট দক্ষিণ কোরিয়ায় পার করে দেওয়া, বর্ডার পার করে দক্ষিণ কোরিয়ায় পাঠিয়ে দেওয়া, অথবা আস্তে আস্তে তাদেরকে আমেরিকা ইউরোপের দিকে নিয়ে যাওয়ার একটা অপশন ছিল তাদের কাছে। বাংলাদেশ ধীরে ধীরে উত্তর কোরিয়া হয়ে উঠছে। খুব কম লোকই আমাদের মতো দেশ ছেড়ে পালাতে পারছে। আমি এখানে মালয়েশিয়া যখন আসি, এখানে রোহিঙ্গাদের নিয়ে এখানে একটা সেমিনার হয় 2019 সালে। তো সেটা আয়োজকদের একজন আমি ছিলাম। একটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশন আয়োজন করছিল, মালয়েশিয়া থেকে আমি ফ্যাসিলিটেট করছি আর কি এদেরকে। ওইটা করার সময় আমার এখানে অনেক প্রভাবশালী কিছু রোহিঙ্গার সাথে পরিচয় হয়, যারা মালয়েশিয়ায় চলে আসছিলেন। তারা এখন মালয়েশিয়ান নাগরিক, ঠিক আছে, এবং তাদের সন্তানরা এখন মালয়েশিয়ান নাগরিক। তাদের কাছে যে কাহিনীটা শুনি, যে তারা আপনার ফিফটিজ মানে 1950-60-এর দশকে
মিয়ানমারে ছিলেন তারা, জি। আরাকানে ছিলেন। এবং তারা ওইখানকার এলিট শ্রেণী বলতে যা বোঝায় আর কি, তাদের অনেক ভালো ব্যবসা ছিল। তাদের কারো কেউ কেউ ওই সময় মিয়ানমারের এমপি ছিলেন, এই ধরনের। এরা এই যে এটা ঘটবে, এটা এরা টের পাইছিলেন কখন? এটা টের পাইছিলেন সেই 50-60s এরা টের পেয়ে গেছিলেন। তখন এরা কি করছে, সয় সম্পত্তি নিয়ে আস্তে আস্তে মালয়েশিয়ায় চলে আসছেন, কেউ কেউ সৌদি আরব চলে গেছেন, কেউ আমেরিকায় চলে গেছেন। এরকম বিভিন্ন দেশে যে এরকম ডায়াসপোরা দেখবেন, রোহিঙ্গা ডায়াসপোরা। হুম। সাধারণ রোহিঙ্গারা, তারা যদি ওই সময় এটা বুঝতে পারতো এবং ওই সময় যদি এটা প্রতিবাদ করত, তাহলে হয়তো তাদের আজকের এই পরিণতি হইতো না। আমি আশঙ্কা করি, ভয় পাই বাংলাদেশের বাঙালি মুসলমানদের, বাংলাদেশি মুসলমানদের না এই পরিস্থিতি দাঁড়ায় রোহিঙ্গাদের মতো আমার পরিস্থিতি। কারণ আপনি কয়েকদিন যাবত আমি দেখতেছি যে গুলশান, বনানী, এই সমস্ত এলাকায় এমন সব বাড়ি বিক্রির জন্য আপনার হ্যাঁ, বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। খেয়াল করছেন রাশেদ আপনি এটা? হ্যাঁ, হ্যাঁ, আমি দেখছি, আমি 3টা দেখছি। ইয়েস। হ্যাঁ। তার মানে হচ্ছে একটা শ্রেণী তো আহ, মানে আরো 50, 30-40 বছর আগেই, 50 বছর বা 30-40 বছর আগে বাংলাদেশ থেকে চলে গেছেন। হুম। তারা বুঝতে পারতেছিলেন যে দেশে কি হবে, শান্তিতে থাকার জন্য তারা অন্য দেশে চলে গেছেন। এখন আরেকটা জনগোষ্ঠী যারা এতদিন পর্যন্ত তারা সারভাইভ করে গেছেন, রেজিমের সাথে কোনো না কোনো ভাবে আহ, তাল মিলিয়ে চলে কোনো না কোনো ভাবে, এখন তারা এই বিপদটা দেখতে পাইছেন যে এই দেশটাই আসলে থাকবে কি না এবং ভবিষ্যতে তাদের সয় সম্পত্তি থাকবে কি না, এটা নিয়ে তারা এখন অরিট। ফলে তারা এখন আস্তে আস্তে তাদের সয় সম্পত্তি বিক্রি টিক্রি করে বিদেশে চলে যাচ্ছেন। জি। এরপরে যে দেশের যে সাধারণ মানুষ, তাদের কি অবস্থা হবে? আমরা একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের কথা জানি, সেটা হচ্ছে বয়লিং ফ্রগ সিনড্রোম। ব্যাঙ হচ্ছে শীতল প্রাণী, শীতল রক্তের প্রাণী। তো একটা একটা কড়াইতে যদি একটা ব্যাঙকে নিয়ে তাপ দেওয়া শুরু করেন, এটা নিচের থেকে আগুন জ্বালায় দেন, তাহলে ব্যাঙটা কি করে, সে প্রথমে নিজের শরীরের তাপকে, শক্তিকে সে ক্ষয় করে তাপ হিসাবে সে কনভার্ট করার চেষ্টা করে, নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে। মানে তার শরীরের যে শক্তি, এনার্জি, এটাকে সে তাপ আকারে বের করে দেয়। বের করে দিয়ে সে নিজের শরীরকে ঠান্ডা করার চেষ্টা করে। তো আপনারা জানেন যে লেটেন্ট হিট, আপনি শরীর থেকে যখন তাপ বের করে দেন, আপনার শরীরটা ঠান্ডা হয়ে আসে। এই প্রসেসে সে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে। তাপ বাড়তে থাকে, আগুনে মানে পানির তাপ বাড়তে থাকে, এইভাবে সে নিজেকে ঠান্ডা করতে করতে নিজের এনার্জি শেষ পর্যায়ে এমন ভাবে শেষ করে ফেলে যে এরপরে যে সে লাফ দিয়ে, সে যে প্রথমে এই লাফ দেওয়ার চেষ্টা করে, কড়াই থেকে লাফ দিয়ে বের হয়ে যেতে পারে, কিন্তু সে এটা না করে যে অ্যাডজাস্ট করতে থাকে। এইটা করতে করতে সে তার সব এনার্জি শেষ করে ফেলে। এবং যখন নাকি পানির তাপমাত্রা বয়লিং পর্যায়ে পৌঁছে যায়, তখন কিন্তু তার আর শরীরে আর শক্তি থাকে না লাফ দিয়ে বের হয়ে যাওয়ার, কারণ সে তার সব শক্তি শেষ করে ফেলছে তার এই অ্যাডজাস্ট করতে যেয়ে, তাপের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে যেয়ে। তো বাংলাদেশের জনগণের অবস্থা কিন্তু অনেকটা এরকম হচ্ছে। এই যে বিদেশি আগ্রাসন এবং একটা আগ্রাসী পুতুল সরকারকে বসায় রাখছে, এটার সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করার জন্য তারা এমন ভাবে তাদের শক্তিকে খরচ করতেছে, পরবর্তীতে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য যে একটা আহ লড়াই, একটা সংগ্রাম, সেটা করার এনার্জি থাকবে কিনা, আমি এটা নিয়ে খুবই শঙ্কিত। মোটা দাগে আমরা সবাইকে দোষ দিতে পারি, বিএনপিকে দোষ দিতে পারি, আমরা রাজনৈতিক দলগুলোকে দোষ দিতে পারি, আমরা বলতে পারি বুদ্ধিজীবীরা কি করতেছে, কিন্তু ভাই, এটা তো দেশের জনগণ কি বুঝতেছে না? হুম। হুম। সাধারণ মানুষ আজকে যে নেমে আসবে সেই তো নেতা হয়ে যাবে। আপনি বিএনপির দিকে তাকায় থাকার দরকার নেই তো। আপনি যদি মনে হয় যে বিএনপি খারাপ কাজ করতেছে, ওকে, বিএনপি কে বাদ দেন, আপনি নিজেরা নেমে প্রতিবাদ করেন না কেন? ঠিক। অনেক উদাহরণ আছে না? সবচেয়ে বড় হ্যাঁ। উদাহরণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 25শে মার্চের আগে শুধুমাত্র আর্মির ভেতরে উনি জনপ্রিয় ছিলেন, খেমকারান সেক্টরে উনি ওয়ার হিরো ছিলেন, সেই জন্য আর্মির ভেতরে ওনার একটা বিশাল জনপ্রিয়তা ছিল। কিন্তু আর্মির বাইরে ওনাকে কে চিনত? 25শে মার্চ 1971 রাতের উনি সারা পৃথিবীতে পরিচিত হয়ে গেলেন, নিজে হুম। সিদ্ধান্ত নিচ্ছে। তো হ্যাঁ। বাংলাদেশের জনগণ চাইলে তো নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে, তাই না? তো আপনি বলতেছেন যে এই সময়ে নেতা তৈরি হতে পারে আপনার, হ্যাঁ, মানে যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং এই মানুষের এটাই করা সমস্যা উচিত। তৈরি হয়। জি।
থ্যাংক ইউ অ্যাপোলো ভাই, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি চাবো যে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আমি পার্সোনালি একজন তার বিশাল ভক্ত। আমি চাবো যে আপনাকে নিয়ে একটা পর্ব করতে। আমাদের এখানে সাফায়েত আছে, রুমি ভাই আছে। আমরা চাইতেছিলাম যে জিয়াউর রহমানের উপর আমরা একটা সিরিজ করব। তো আমরা চাই নেক্সট একটা আপনার পর্বে আপনাকে নিয়ে শুধু একটা পর্ব করব, যে স্টেটসম্যান জিয়াউর রহমান। আমরা মোটামুটি অনেকগুলো কভার করছি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আসার জন্য। ভবিষ্যতে আসবেন, এটা আমি কামনা করি। আজকে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। সাফায়েত, প্লিজ ক্লোজ। আহ ওয়াহিদুজ্জামান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে আপনার এই মূল্যবান সময়ের ভিতর থেকে আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। যারা এই অনুষ্ঠানটা যারা এখন দেখলেন, আশা করি অনেকগুলো বিষয় আপনারা এখানে হয়তো চিন্তার খোরাক পাবেন। এবং বিশেষ করে ওয়াহিদুজ্জামান ভাইয়ের শেষ কথাগুলো আমি বলবো যে আমাদের প্রত্যেকটা, মানে বাংলাদেশের এই মুহূর্তে প্রতিটা মানুষের, প্রতিটা সচেতন নাগরিকের আমার মনে হয় এখানে চিন্তা করার মতো অনেক কিছু আছে। তো যারা দেখলেন আমাদের এই, যারা আমরা যেই এই অনুষ্ঠানে যে যে আলোচনাটা করলাম বা যে ধরনের বক্তব্য আপনারা দেখলেন, এর সাথে যদি আপনাদের কোনো রকমের মন্তব্য থাকে বা বিশেষ করে কোনো রকম যদি দ্বিমত আপনাদের থাকে, অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন কমেন্টে। আমরা চেষ্টা করব সেটা অ্যাড্রেস করার। আর এছাড়া যদি আপনারা অন্য কোনো বিষয়ে আপনারা যদি আলোচনা দেখতে চান বা অন্য অন্য কোনো অতিথির কাছ থেকে যদি সাথে যদি আমাদের আলোচনা শুনতে চান, সেটাও আমাদেরকে সাজেশন আমাদেরকে জানাবেন কমেন্টে। আমরা চেষ্টা করব সেটা অ্যাড্রেস করার। তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।